পিন করে দেন এটাকে। যেমন ইয়েতে অন্য কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে পিন করে দিবেন। আপনার আইডিটাকে কই গেল আপনার? এটা না। হ্যাঁ, এই দেখুন, আমার একটু অন্য কিছু দেখাচ্ছে। কথা শুনতে পারবো না, কোশ্চেন শুনতে পারবো না। কখন কোশ্চেন নেবে বুঝবো না তো তখন। আমি ইয়েটা রাইখা আছি। আমি ইয়ে রাখতাম। সমস্যা নেই, নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো, হ্যাঁ। ওকে, তোমরা শুনতে পাচ্ছ, কমেন্ট করছো। আমার শুরু করি আগে। যদি মনে হয় কিছু বুঝতেছো না, আমাকে ওই তোমাদের আনমিউট করে আমাকে কোশ্চেন করবা। ওকে। অথবা তুমি যদি হ্যান্ড রেজ করো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোশ্চেন করতেছো। অথবা তুমি মেসেঞ্জারেও জানাইতে পারো, মেসেজে জানাইতে পারো। ওকে। আজকে আমাদের চ্যাপ্টার কি? নিউটনের বলবিদ্যা। নিউটনের বলবিদ্যার মোটামুটি তোমার তিনটা ক্লাস পাবা। হ্যাঁ, খুব ছোট ছোট করে ভাগ ভাগ করে ক্লাস নিচ্ছি আমরা। তোমাদের তিনটা ক্লাসে আমরা নিউটনের বলবিদ্যা শেষ করব। ওকে। আচ্ছা শোনো, এই চ্যাপ্টার থেকে কি কি আসে হোসেন, তুমি যদি খেয়াল করো, আমি বেশ বিগত কোশ্চেনের বিগত সালে যে কোশ্চেন গুলো ছিল আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। যদি তুমি দেখো, প্রতিটা বছরই তুমি যে কোনো ভার্সিটি যাও, প্রতিটা বছরই এখান থেকে একটা অথবা দুইটা কোশ্চেন ছিল। বুঝতে পারছি? তো দেখো, যেমন তুমি যদি বলি, যেমন 23-24 সালে তোমার দুইটা কোশ্চেন ছিল। রাজশাহীতে ছিল 6টা, চট্টগ্রামে 3টা, জগন্নাথে জাহাঙ্গীরনগরে 7টা, জিএসটি তে 2টা। হ্যাঁ, বাগরমে এগ্রি কিছুতে আসেনি। এবারও তুমি যদি ঢাকা কোশ্চেনটা খুঁজে দেখো, দেখবা যে তুমি দুইটা কোশ্চেনের মতো পাবা। ওকে। তো তার মানে আমাদের এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট আছে, প্রায় প্রতি বছরই এখান থেকে কোশ্চেন এসে থাকে। ওকে। ওকে, আমরা শুরু করি পড়াশোনার মধ্যে। এখন কথা হলো, পড়াশোনার আগে তোমাদের মনে হয় কয়েকটা পরীক্ষা দিছো। কে কে কি পরীক্ষা দিছো একটু আমাকে জানাবা? বা ঢাকার পরীক্ষা কে কে দিছিলা, মেডিকেলের পরীক্ষা কে দিছিলা, একটু জানাবা। আমি তোমাদের কয়েকজন নতুন যুক্ত হয়েছো আমি, হ্যাঁ, তাদের সাথে আমার কথা হয়নি আজকে, এখনো কোনোদিন কথা হয়নি। তো এই কারণে তোমরা যদি ঢাকার পরীক্ষা কেমন হয় একটু জানাইতে পারো তাহলে ভালো হবে। যাই হোক, কেমন দিছো না দিছো তুমি হয়তো জানো। ভালো হলে আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় একটু খারাপ হয়েছে, কারণ, হ্যাঁ, কারণ মেন কথা হলো তোমাদের ঢাকার কোশ্চেনটা একটু
এবার মনে হয় একটু কঠিন করছে, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য একটু জটিল হওয়ার কথা। তো মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে তোমাদের ফিজিক্স কোশ্চেনটা একটু হার্ড হয়েছে। তো সেই হিসাবে তোমাদের হয়তোবা খারাপ হয়ে গেছে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, আমাদের সামনে আরো বিশ্ববিদ্যালয় আছে, একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম করলে হয়তোবা আমাদের ওই যে পরিশ্রম করছি সেটা আমাদের বিফলে যাবে না। ওকে। আচ্ছা, পড়াশোনা শুরু করবো। আমি আর তোমাদের এই চারটা তোমাদের দিয়ে দিচ্ছি, স্লাইড পাবাও। এটা নিয়ে আর কথা বলছি না, আমি তোমাদের যাবো একদম পড়াশোনায়। মৌলিক বল। মৌলিক বল কয়টা আছে বলতে পারবা? তোমরা জানো মৌলিক বল চারটা, তাই না? মৌলিক বল আমাদের চারটি। এই মৌলিক বল চারটি কি কি তোমরা বলছো? মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তার সাথে তোমরা জানো তড়িৎ চুম্বকীয় বল, আর এটা কি ভাইয়া? সবল নিউক্লিয় বল। তো এখান থেকে আমাদের কি কি পড়তে হবে? কথা হলো এর পরিবাহক কি কি, পরিবাহক কি কি আছে আমাদের? যেমন মহাকর্ষ বলের পরিবাহক কি? মহাকর্ষ বলের পরিবাহক কি? তোমার বুকে বলো তো, কমেন্টে বলো তো মহাকর্ষ বলের পরিবাহক কি। একজন একটু আনমিউট করে টানা চারটা বলে দেবা যে এটার পরিবাহক এইগুলা গুলা। একজন, যে কোনো একজন বলো দেখি। সময় খাতুন বলছে গ্রাভিটন। গ্রাভিটন, তাই না? আচ্ছা, গ্রাভিটন লিখলাম তোমাদের সাথে সাথে। তারপর বলবা দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি? আচ্ছা, বোসন। তারপর তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল কি হবে? ফোটন। তারপর শেষেরটা বলো। দুর্বল নিউক্লিয় বল, মেসন। ওকে, ঠিক আছে। তাহলে একটা হলো আমাদের কি, বোসন, ফোটন, একটা হলো আমাদের মেসন। এখন আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে, সেটা হইলো এদের ধর্ম কেমন। মহাকর্ষের ধর্মটা কেমন? আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? মহাকর্ষ বলের ধর্মটা কেমন হয় আমাদের? আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? শুধু আকর্ষণ ধর্মী, হ্যাঁ, শুধু আকর্ষণ ধর্মী। দুর্বল নিউক্লিয় বলের আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? খেয়াল করবা, কনফিউজ হওয়ার কিছু নাই, তোমার একটু কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, কনসেপ্টটা কিভাবে বুঝবো দেখো, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সবল নিউক্লিয় বল কি আর দুর্বল নিউক্লিয় বল কি? একটা নিউক্লিয়াস মনে করো, এই একটা আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে, তাদের নিউট্রন থাকে, তাই না? প্রোটনের কি থাকে আমাদের? নিউট্রন থাকে। And খেয়াল করবা, প্রোটন প্রোটন পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। প্রোটন প্রোটন পরস্পরকে কি করে আমাদের? বিকর্ষণ করে। ক্লিয়ার হয়েছে? তুমি বলবা এই প্রোটন, এই প্রোটনকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক সেম ভাবে এটা একে বিকর্ষণ করবে, এটা একে বিকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে। ঠিক সেম ভাবে তুমি কি পাবা? চারদিক থেকে একটা বল, বিকর্ষণ বল পাবা। ক্লিয়ার না? তার মানে দেখো, এই যে নিউক্লিয়াস ভিতরে আছে প্রোটন গুলো, সেটা নিউক্লিয়াসের ভিতর থাকার কথা ছিল না। নিউক্লিয়াসের ভিতর কি করা থাকতো না? থাকার কথা ছিল না। কিন্তু কোনো একটা আকর্ষণ বলের কারণে সেই নিউক্লিয়াস গুলি কি হয় আমাদের? কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় থাকে, তাই না? কোনো একটা আকর্ষণ বলের কারণে। খেয়াল করবা, ওই যে বলটার কারণে সে কেন্দ্রে কি করতেছে? কেন্দ্রীভূত অবস্থায় আছে। ওই বলটার নাম হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল।
ক্লিয়ার হয়েছে? সেই বলটা কি আমাদের সবল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বল কি করলো? কেন্দ্রের দিকে কাজ করতেছে, তাই না? এখন তোমাদের কাছে কোশ্চিন, এই আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা আমাদের, সরি, সবল নিউক্লিয় বলটা আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? সবল নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? তুমি বলবো ভাইয়া, বলগুলো কি হচ্ছে আমাদের, যেহেতু নিশ্চিত কেন্দ্রের দিকে কাজ করতেছে, আর সেই বলটা কি অবশ্যই আকর্ষণ বল না, কারণ বিকর্ষণ করলে বাইরে চলে যাইতো। কিন্তু সেটা কি যে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তো এই বলটা আমাদের কেমন হবে? আকর্ষণ ধর্মী বল। সবল নিউক্লিয় বল কেমন আমাদের? এটা হলো আমাদের আকর্ষণ ধর্মী বল। ওকে, এখন খেয়াল করবেন দুর্বল নিউক্লিয় বল কোনটা। ওই যে তুমি দেখলা পরস্পরের দিকে বাইরের দিকে চাপতেছিল, সেই জিনিসটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। ওকে, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন খেয়াল করবা, এই যে দুর্বল নিউক্লিয় বল পাইলা, আর একটা পাইলাম আকর্ষণ ধর্মী বল, তাই না? এখন তুমি বলো তো, যদি দুর্বল নিউক্লিয় বলের মানটা বড় হয়, দুর্বল নিউক্লিয় বলটা বাই চান্স বড় হইলো, তখন কি ঘটবে? মাথায় রাখতে হবে, দুর্বল দুর্বল নিউক্লিয় বল যদি বড় হয়, তখন কি হয় আমাদের? তেজস্ক্রিয়তা ঘটবে। তেজস্ক্রিয়তা কখন ঘটে? তেজস্ক্রিয়তা দুর্বল নিউক্লিয় বল গ্রেটার দেন সবল নিউক্লিয় বল হলে ঘটবে। ওকে, বুঝতে পারছি। তাহলে তোমরা পাইলা দুর্বল নিউক্লিয় বল আমাদের কেমন, দুর্বল নিউক্লিয় বল কেমন আমাদের? এটা হচ্ছে আমাদের বিকর্ষণ ধর্মী বল। এটা আকর্ষণ ধর্মী নয় কিন্তু, বিকর্ষণ ধর্মী। আর এটাকে পাইলাম আমরা আকর্ষণ ধর্মী। আকর্ষণ ধর্মী, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন বাকি থাকলো কি আমাদের? তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বলটা আমাদের কি হবে? আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? তড়িৎ চুম্বকীয় বলটা আমাদের কেমন? আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী, বলো? তোমার মনে হয় কেউ কোশ্চেন করবে না, আমি এটা খুলে দেই। আমারই তো গরম লাগছে। দুইটাই। তোমার তাহলে এখানে কমেন্ট করো, হ্যাঁ, যদি কোশ্চেন করো তাহলে বলবা এখানে, তাহলে তোমার শুনতে পারবো। এটা সাউন্ড কি অফ হচ্ছে নাকি? ওকে, মাহফুজ রহমান বলছে দুইটাই। এই ক্লাসে কি অনু নাই? কয়েকজন আসেনি কেন? আর জুমে ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি ছিল আমাদের? জুমে ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই ছিল, হ্যাঁ। এই উদ্দেশ্যটা কি? তোমরা যেন আমাকে ক্লাস থামায় কোশ্চেন করতে পারো। কিন্তু তোমরা মেসেজ করতেছো, তাহলে তো নেক্সট দিন তাহলে আমাদের ইয়াতে নিয়ে ক্লাস নিতে হবে, প্রাইভেট গ্রুপে। বুঝো নাই? জুমে নেওয়ার উদ্দেশ্য কি ছিল আমাদের? তোমরা যেন ক্লাস থামায় কোশ্চেন করতে পারো। ওকে। আচ্ছা, এখন বলবা পরে নেক্সট আমাদের যে টপিক লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক সবলতায়। কি লাগবে আমাদের? আপেক্ষিক সবলতা। আপেক্ষিক সবলতা কি? একটা বস্তুকে ধরে নিতে হয়, একটা বস্তুকে কি করতে হয়?
এর সবলতাকে ধরে নিব, তার সাথে আমরা অন্য সবলতা কত গুণ হয় সেই জিনিসটা বের করবো। কি করবো, একটাকে ধরে নেবো যে এর সবলতা এত, তার সাপেক্ষে অন্যগুলো সবলতা কত গুণ করে হচ্ছে। যেমন আমি যদি এই মহাকর্ষের আপেক্ষিক সবলতাকে ওয়ান ধরি, মহাকর্ষের আপেক্ষিক সবলতা কত ধরলাম আমি, ওয়ান, তাহলে তুমি দুর্বল নিউক্লিয় বল পাবা কত, 10⁻30, তাই তো? নেক্সট পাবা কত, 10⁻39, ঠিক সেম ভাবে তুমি পাবা এখানে 10⁻41। বুঝতে তো আপেক্ষিক সবলতা একটু আমাদের মনে রাখতে হবে, কি করতে হবে আমাদের, আপেক্ষিক সবলতাটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করবা, এই আপেক্ষিক সবলতা থেকে মাঝে মধ্যে দেখবে একটু কোশ্চিন একটু পেঁচায় দিচ্ছে। কেমনে দিচ্ছে, একটু পেঁচায় দিচ্ছে। কিরকম করে পেঁচাবে বুঝো, কিরকম করে পেঁচাবে বুঝতে পারবো, বুঝো। হ্যাঁ, আমি তোমাকে বললাম, তোমাকে কি বলছি, তড়িৎ চুম্বকীয় বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত, কি বলছি, তড়িৎ চুম্বকীয় বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত। তুমি কিভাবে বের করবা, তাহলে তোমাকে কি বলছে, এটাকেও ভাইয়া ওয়ান ধরতে বলছে। কি, যেহেতু বলছে তড়িৎ চুম্বকীয় বলের সাপেক্ষে, তো এটাকে কত ধরতে বলছে, ওয়ান ধরতে বলছে। এখন এটা ওয়ান হলে, এটা যদি ওয়ান হয়, এই অংশটুকু কত হবে, এই অংশটুকু কত হবে বলো, কিভাবে করবা, মাথা রাখবা। এটার এই অংশটুকু এটার এটা সমান ছিল, তাই না? কারণ এটার এক, দেখো খেয়াল করবা, মহাকর্ষের এক মানেই ছিল দুর্বলের কত, তড়িৎ চুম্বকের কত, 39, সেটা সবল হয়ে গেছে কত, 41, তাই না? আর আমি যদি এটাকে এক করতে চাই, আমি যদি তড়িৎ চুম্বকীয়কে এক করতে চাই, তাহলে কি করব, ওই দিকে গেলে ভাগ করে দিতে হয় না ভাইয়া, 41 ভাগ 10⁻39। তুমি কত পাবা এখানে ভাইয়া, দেখো 10⁻41 মাইনাস 39 এগুলো 10⁻2। ক্লিয়ার হয়েছি? ওকে। এখন তোমাকে যদি বলা হয় তড়িৎ চুম্বকীয় বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত, 1000, 9, 10, 11, 2 হচ্ছে তো আমার, 100 হওয়ার কথা, 10⁻², 100 গুণ হওয়ার কথা। হুমায়ুন রোজা, আমি কি ভুল করছি? হ্যাঁ, ঠিক ঠিক আছে। তো বুঝতে পারছি আমরা এইটুকু। তো এই যে ভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এখন তোমরা আমাকে বলো তো, আমাকে একটা কোশ্চেন উত্তর দাও তো, আমি কোশ্চেনটা চেঞ্জ করতেছি না, এখানে কোশ্চেন লিখে দিব, দুর্বল নিউক্লিয় বলের সাপেক্ষে, দুর্বল নিউক্লিয় বলের সাপেক্ষে, হ্যাঁ এটা তোমরা বলো মহাকর্ষ বলের, মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা কত, আপেক্ষিক সবলতা কত। একটু ঝটপট উত্তর দাও তোমরা, হ্যাঁ কমেন্টে ঝটপট উত্তর দাও। আমি আশা করবো সবাই উত্তর দিবা, হ্যাঁ সবাই হয়তো বা বুঝে গেছো, আমি আশা করবো সবাই উত্তর দিবা, সবারই উত্তর চাচ্ছি আমি। সময় খাতুন উত্তর দিছে, বাকিরা কি উত্তর দিতে পারছো না? উত্তর দিতে হবে তো। খুব সহজ জিনিস, খেয়াল করবা, এই অংশটুকুকে ওয়ান ধরতে বলছে, এটাকে বলছে ওয়ান, এটাকে বলছে কত, ওয়ান। এটা যদি ওয়ান হয়, এটা যদি ওয়ান, তোমায় খেয়াল করো, তুমি আগে দেখতা 1 = 10⁻30, তাই না? এটার ওয়ান, এটা 10⁻30 সমান। এখন আমি যদি এটাকে ওয়ান করতে চাই, তাহলে এইদিকে গেলে ভাগ করতে হবে, তাহলে 10⁻−30 উত্তর, 10⁻−30। তাহলে হয়েছি 10⁻30। ওকে, ঠিক আছে, 10⁻30 কিলো হয়েছি। আশা করি এই ধরনের কোশ্চেন যদি থাকে তোমাদের পাওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন পরের স্লাইডে যাব, পরের টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিউটনের সূত্র। এখন মাথা রাখবা, তুমি যদি তুমি যদি 24-এর হিসাব বাদ দিলাম, হ্যাঁ 24-এর আগের কোশ্চেন গুলো হিসাব করো, তাহলে এই নিউটনীয় বলবিদ্যা থেকে মোটামুটি 2000 থেকে 2023 পর্যন্ত, হ্যাঁ 50টার মতো কোশ্চেন ছিল, হ্যাঁ 50টা, আমি হিসাব করে দেখছিলাম, যদি তোমাদের এখানে দেওয়ার কথা ছিল আমি দিতে ভুলে গেছি, 50টা কোশ্চেন আসছিল, হ্যাঁ 2000 থেকে 2023 পর্যন্ত। এই একটা নিয়ম থেকে, নিউটনের সূত্র থেকে, শুধুমাত্র নিউটনের সূত্র থেকে কয়টা সূত্র ম্যাথ আছে আমাদের, 50টা ম্যাথ আছে। কি হয়েছে, এই চ্যাপ্টারে এই একটা টপিক আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট,
খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাথ গুলো খুব সহজে করা যায়, ছোটখাটো ম্যাথ, এবং খুব সহজেই সূত্র ব্যবহার করেও ম্যাথ করা যায়। ক্লিয়ার হয়েছে? ক্যালকুলেশন সহজ, ম্যাথও করাও সহজ, এই কারণে আমাদের এখান থেকে খুব বেশি কোশ্চিন আসে থাকে প্রায়। এখন কিভাবে ম্যাথ করবো, দেখো নিউটনের সূত্র কয়টা আছে আমাদের? নিউটনের সূত্র আমাদের আছে তিনটা। খুব সহজ কোশ্চিন। নিউটনের সূত্র আছে কয়টা আমাদের? নিউটনের সূত্র আছে আমাদের তিনটা। ওকে, তো নিউটনের প্রথম সূত্র থেকে শুরু করি আমরা। নিউটনের প্রথম সূত্র, এখন আমরা জানবো নিউটনের প্রথম সূত্র থেকে কি কি জানা যায়। নিউটনের প্রথম সূত্র তো ছিল আমাদের কি, ওই যে কোন একটা বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। এটা খুব সহজ জিনিস, এগুলা পরীক্ষায় খুব একটা আসে না। হ্যাঁ, এখন আসবে কি, প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? কমেন্ট করো তো ভাইয়া, প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? তোমরা খেয়াল করবা, আমি বলছি তুমি বললাই কিন্তু, স্থির বস্তু স্থির থাকার স্থির এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এখন এই স্থির গতিশীল যদি তুমি চিন্তা করো, তাহলে মেইনলি প্রথমে আসে আমাদের কি, জড়তার ধারণা। কি আসে আমাদের? জড়তার ধারণা আসে, তাই তো? তারপর তোমাদের আর কি আসে? ওই যে তুমি স্থির বস্তু গতিশীল বস্তু বললা, কোন একটা বস্তু স্থির বা গতিশীল কিসের সাপেক্ষে নির্ণয় করতেছো, সেটার জন্য আমাদের কি লাগবে? একটা কাঠামো লাগবে। কি লাগবে আমাদের? একটা কাঠামো লাগবে। সেই কি কাঠামো? সেটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এটাকে কি বলি আমরা? প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা যদি বলি প্রথম সূত্র থেকে কি কি জানলাম আমরা? একটা হলো জড়তা, একটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামো, আর একটা জিনিস আসে সেটা হলো বলের সংজ্ঞা। বলের সংজ্ঞাটাও আমরা পাচ্ছি কই থেকে? প্রথম সূত্র থেকে। ক্লিয়ার হয়েছে? বলের সংজ্ঞাটা কই থেকে পাচ্ছি আমরা? প্রথম সূত্র থেকে। ক্লিয়ার? এখন এই যে প্রথম সূত্র ছিল আমাদের, প্রথম সূত্রের একটা জিনিস তুমি বুঝলা, ত্বরণ কত হয়। প্রথম বস্তুটা কি দেখলাম, প্রথম সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? প্রথম সূত্রটা কোন ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? যখন কোন একটা বস্তুর ত্বরণ শূন্য থাকছে, তাই? কারণ তুমি জানো ওই বাহ্যিক কোনো বল নাই, এফ এক্সটার্নাল কোনো ফোর্স তার কাছে নাই, তাহলে এফ ফোর্স যদি না থাকে, তাহলে এফ ইকুয়াল টু তুমি জানো কি, এম এ ইকুয়াল টু জিরো। অতএব এ ইকুয়াল টু জিরো বলাই যায়, তাই না? এ ইকুয়াল টু জিরো হওয়া মানে কি? এ ইকুয়াল টু জিরো হওয়া মানে ওই তোমার ভি ইকুয়াল টু ই হওয়া, তাই তো? ভি ইকুয়াল টু ই হওয়া। ওকে, আচ্ছা, তার মানে তোমার আদি বেগ শেষ বেগ সমান থাকতেছে। কি লিখেছি? এইটুকু লাগবে তোমাদের প্রথম সূত্র থেকে। এখন দ্বিতীয় সূত্র থেকে কি লাগে? দ্বিতীয় সূত্র লাগবে ভাইয়া দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র থেকে কি পড়তে হবে আমাদের? দ্বিতীয় সূত্র থেকে খেয়াল করবো, তৃতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র তোমাদের বলছে ভরবেগের পরিবর্তনের হার। কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? বলের অভিমুখ, হ্যাঁ। তা এটা তোমাদের বলছে, তা যাই হোক, খুব সহজ একটা কোশ্চেন ছিল। সেখানে থেকে তুমি কিসের ধারণা পাও? তো আমরা কি জানতে পারি? আমরা এফ ও এর মধ্যে সম্পর্ক জানতে পারি। এই জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে, মধ্যে সম্পর্ক জানতে পারি। ঠিক আছে, এফ এবং এ এর মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা জানি। ঠিক আছে, সেই সূত্র কি বলছে আমাদের? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা ছিল আমাদের এই কাঙ্ক্ষিত দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এফ ইকুয়াল টু ডিপি ভাগ ডিটি, ভরবেগের পরিবর্তনের হার। এটা আমাদের কি ভরবেগের পরিবর্তন হার, সেটাকে প্রয়োগ করলাম আমরা। ওকে, এখন দরকার আমাদের তৃতীয় সূত্র। কি সূত্র? তৃতীয় সূত্র খুব ফেমাস একটা সূত্র। যদি আমি প্রতিটা ধাপে ধাপে একটা এটার প্রয়োগগুলো দেখাবো তোমাদের, প্রথম সূত্রের প্রয়োগ, দ্বিতীয় সূত্রের প্রয়োগ, তৃতীয় সূত্রের প্রয়োগ কিভাবে করতে হয় দেখাবো যদিও, তারপরে আমি তোমাদের একটু দেখাই নেই। হ্যাঁ, তৃতীয় সূত্রের প্রয়োগ। এখন তৃতীয় সূত্র থেকে কি কি আসে আমাদের? তৃতীয় সূত্র কি, প্রতিটা বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান থাকে, তাই না? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি হয় আমাদের? সমান থাকে। তো এটা আমাদের তৃতীয় সূত্র ছিল। মানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের যে সমান থাকে, এখান থেকে আমরা কিসের ধারণা পাই? আমরা পাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সংরক্ষণশীলতার নীতি জানতে পারি। কি হয়েছে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এবং তুমি যে ক্রিয়া প্রতিক্রিয়া বল বলছিলা, খেয়াল করবা, কি বলছিলা? ক্রিয়া প্রতিক্রিয়া বল।
ক্রিয়া বল টু প্রতিক্রিয়া বল। এখন তোমাদের কাছে আমার কোশ্চিন, এই ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর ক্রিয়া করে? ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর ক্রিয়া করে? হ্যাঁ বলো দেখি তোমরা, ঝটপট উত্তর দাও। ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর ক্রিয়া করে? ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর ক্রিয়া করে? ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর ক্রিয়া করে? দুইটা বস্তুর উপর ক্রিয়া করে। ঠিক আছে, মাথায় রাখবা সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হবে? দুইটা ভিন্ন ভিন্ন দুইটা বস্তুর উপর ক্রিয়া করবে। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হবে? দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করবে। ঠিক আছে, তো দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতেছে। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হচ্ছে আমাদের? দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতেছে, ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। ওকে, এখন তোমাদের কাছে আরেকটা কোশ্চিন, ক্রিয়া আগে ঘটে না প্রতিক্রিয়া আগে ঘটে? ক্রিয়া আগে ঘটে না প্রতিক্রিয়া আগে ঘটে? হ্যাঁ, তোমরা আমাকে বলবা ক্রিয়া আগে ঘটে না প্রতিক্রিয়া আগে ঘটে। ওকে, ক্রিয়া আগে ঘটে, হুমায়ুন রোজা বলছে ক্রিয়া আগে ঘটে। এখন আর সুমাইয়া খাতুন বলছে একসাথে ঘটে। এখন তোমাদের বাকি যারা আছো দেখতেছি, বাকি মনে হয় মাহবুবুর রহমান, অনু, আর কে কে আছো, যাদের নাই তাদের ক্লাস শেষে ধরতে হবে। হ্যাঁ, মাথা রাখবা, তুমি কারো চর দিলে তোমার হাতে যে ব্যথাটা লাগবে, ও চর পাওয়ার পর, ব্যথা পাওয়ার পর ও যখন কান্না করবে তারপর লাগবে, তা তোমার সাথে সাথে লাগবে তোমার হাতে। হ্যাঁ, মাথা রাখবা, দুইটা কিন্তু একসাথে লাগবে, দুইটাই একসাথেই ক্রিয়া করবে। কি হয়েছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলকে কি করবে আমাদের? দুইটাই একসাথে ঘটবে, মাথা রাখতে হবে। দুইটা বলে কি হয় আমাদের? একই সাথে ঘটে। ওকে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমরা এখন যাব প্রয়োগের। নিউটনের সূত্রের প্রয়োগ, বলের ঘাত, ঘাত বল পরে আসতেছি, এটা লিখে ফেলছি ভুলেই মনে হয়, এটা পরে। তো দ্বিতীয় সূত্রের প্রয়োগে আসি আমরা। দ্বিতীয় সূত্রের প্রয়োগ, প্রথম সূত্রের প্রয়োগ থেকে আমাদের ম্যাথ আসে না, আর সূত্রও তো নাই এখানে আমাদের, যা বেসিক্যালি এটার একটা বিবৃতি বলতে পারো। প্রথম সূত্রের প্রয়োগ, প্রথম সূত্রের প্রয়োগ। এখন প্রথম সূত্রের বা প্রয়োগে কি কি থাকে তুমি জানো। মেন কথা সূত্রে আসে, আগে আসি। এফ ইকুয়াল টু ডিপি ভাগ ডিটি। এফ ইকুয়াল টু কি? ডিপি ভাগ ডিটি, এটা আমাদের এফ এর সূত্র, কমন সূত্র। এখানে পিটা কি ছিল? পিটা ছিল আমাদের ভরবেগ। পিটা কি ছিল আমাদের? ভরবেগ। হ্যাঁ, তো ভরবেগ পি ইকুয়াল টু ছিল কি? এম ভি। ভরবেগ কি ছিল আমাদের? পি ইকুয়াল টু এম ভি। এখন যদি তুমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করো, ডি ডিটি এম ভি। হ্যাঁ, এখন এই জায়গায় আমি জানি তোমরা অনেকে অনেক ভাবে সূত্র প্রতিপাদন করছো। এখন আমি একটু লাল কালি দিয়ে লিখি। হ্যাঁ, মাথা রাখবা, তুমি যদি এভাবে করে থাকো শুধু, তাহলে মাথা রাখবা এভাবে করার মানে বেসিক্যালি আজকে সূত্রটা ভুলে যাবে একটু। তোমরা অনেকে এভাবে করছো, এমটা কনস্ট্যান্ট, এমটা আমাদের কনস্ট্যান্ট, ডি ডিটি ভি। হ্যাঁ, এটা এফ ইকুয়াল টু আমাদের এটা, অতএব এফ ইকুয়াল টু এম এ। ওকে, তোমরা অনেকে এইভাবে করছো, এমটা যদি কনস্ট্যান্ট, এমটাকে বাইরে দিলাম, তারপর ডিভি ভাগ ডিটি করে দিছি। হ্যাঁ, লাল কালি দিয়ে দেখা যাচ্ছে তোমাদের? লাল কালি দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন তোমরা যখন এইভাবে ম্যাথ করতে যাইতা, তখন মেন কথা হলো, ভাইয়া ভরটা যে কনস্ট্যান্ট, তোমাকে কে কইলো? ভরটা যে কনস্ট্যান্ট সবসময় থাকে তোমাকে কে বলছে? হ্যাঁ, তুমি অনেক কিছুই জানো, কারণ আধুনিক পদ্ধতি মডার্ন ফিজিক্স তুমি পড়ে আছো অলরেডি। মডার্ন ফিজিক্সে তুমি জানো ভরটা কনস্ট্যান্ট না, তাই না? তা ভরটা তোমার চেঞ্জ হতে পারে। আচ্ছা, আরো বাদ দাও। এখন তুমি মনে করো একটা, যে তোমার ট্রাক আছে না, ট্রাকের মধ্যে যখন বালু নিয়ে যাওয়া হয়, খেয়াল করো বালু থেকে তোমার বালু, বালু সহ ট্রাকের ভর মনে করো তোমার 500 কেজি, ধরলাম 500 কেজি, যদি এতটুকু না হইতে পারে। বালু সহ ভর কত? 500 কেজি। এই যে ভর তুমি পাইলা বালু সহ ভর, তোমার কি ট্রাকে ওই ভরটা থাকে? ওই 2-3 কেজি দেখো বালু পড়ে যায়, তাই না? ট্রাক থেকে কি হয়, 2-3 কেজি বালু পড়ে যায়। এখন পড়ে যদি যায় তাহলে ভরের পরিবর্তন হচ্ছে তোমার। সেই ক্ষেত্রে তুমি কি আর এই সূত্র অ্যাপ্লাই করতে পারছো? তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছো না তুমি, মাথা রাখবা। তুমি যদি ডিরেক্ট এই সূত্রটা মুখস্থ করে থাকো, এফ ইকুয়াল টু এম ডিভি ভাগ ডিটি ইকুয়াল টু এম এ, এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু
ঝামেলা আছে, কি ঝামেলা আছে ভাইয়া? খেয়াল করবা, তুমি অন্তরীকরণ করছো, তুমি অন্তরীকরণ নিয়ম অনুযায়ী কি হবে এখানে দেখো, ডিডিএক্স অফ ইউভি, এই সূত্রটা পড়ছো, কিভাবে পড়ছো তুমি? ইউটাকে বাইরে দিতে হয় ডিডিএক্স ভি, প্লাস ভিটাকে বাইরে দিতে হয় ডি ইউ ভাগ ডিএক্স, এটাই তো, তাই না? এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর তুমি দুইটা স্পেশাল কেস পাবা, এরপর তুমি দুইটা স্পেশাল কেস পাবা। তার একটা স্পেশাল কেস হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু এম এর সূত্রটা, কি হয়েছে? যদি কোশ্চেন থাকে তুমি আমাকে বলবা, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে খুব মানে প্রতিবারই কোশ্চেন আসবে, একটু যদি বেসিক আইডিয়া না থাকে তো ভুল করে আসার সম্ভাবনা আমাদের অনেক বেশি, কি হয়েছে? তো এই কারণে আমি একটু ডিটেলস তোমাদের পড়াচ্ছি। তো কি হবে আমাদের এখানে, তো এই যে তোমার এমটাকে একবার বাইরে দিতে হবে, ডি ভি ভাগ ডিটি, প্লাস ভিটাকে বাইরে দিতে হবে ডিএম ভাগ ডিটি, কি হয়েছে? তো আমাদের এইরকম একটা সূত্র পাইলাম আমরা। ওকে, আচ্ছা এখন খেয়াল করবা, এফ যদি হয় তোমার এখানে, এখানে আমাদের স্পেশাল কেস বলছিলাম, এই যে স্পেশাল কেস, এখন স্পেশাল কেস কি? স্পেশাল কেসের একটা হইলো তোমার, যদি তোমার ভাইয়া ভি কনস্ট্যান্ট হয়, কি বললাম? ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট কখন হয়? তুমি জানো বল প্রয়োগ না করলে, আচ্ছা তোমাদের কাছে অনেকের কোশ্চেন হইতে পারে ভাইয়া, যদি বল প্রয়োগ না করি তাহলে তো বি কনস্ট্যান্টই, বল যদি প্রয়োগ করা না হয়, কোনো বস্তুর উপর যদি বল না দেয় তাহলে কি আমাদের ভিটা আমাদের কনস্ট্যান্ট, ভি চেঞ্জ হচ্ছে না, আদি বেগ শেষ বেগ একই কথা, তাই না? আসলে এই ব্যাপারটা না, ভর যে কনস্ট্যান্ট হইলেই, ভর কনস্ট্যান্ট হইলে যে তুমি তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছো না তা না। কারণ কথা হলো রকেট যখন চলে, রকেট যখন চলে একটা নির্দিষ্ট সীমা যাওয়ার পর কিন্তু সে সমবেগেই চলে, সে কি হয় আমাদের সমবেগেই চলে, কিন্তু সেই ক্ষেত্রে তুমি জানো ওই জ্বালানি কিন্তু তোমার অনবরত বের হতেই থাকে, জ্বালানি কি হয় আমাদের, জ্বালানি কিন্তু আমাদের বের হতেই থাকে, নির্গমন হইতেই থাকে, কিন্তু বুঝতে পারছি, তার নির্গমন যদি হয় পিছন থেকে তোমার জ্বালানি বের হচ্ছে, সামনে দিকে একটা বল যাচ্ছে, অবশ্যই তোমার এখানে তৃতীয় সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি পাচ্ছ তুমি, ক্রিয়া প্রতিক্রিয়া বল পাচ্ছ। এখন ওই প্রতিক্রিয়া বলের কারণে কি হবে, জ্বালানি যে বের হচ্ছে তার প্রতিক্রিয়া বলের কারণে সে সামনে দিকে একটা বল পাচ্ছে, কিন্তু তারপরে সে কি হয় সমবেগে গতিশীল হয়, তারপরে কি হয় আমাদের সমবেগে গতিশীল হয়, সেই ক্ষেত্রে খেয়াল রাখো, বলটা ভর সরি বেগটা কিন্তু আমাদের তখন কিন্তু কনস্ট্যান্ট, বেগটা কিন্তু তখন কি আমাদের কনস্ট্যান্ট, বুঝতে পারছি? কনস্ট্যান্ট হওয়ার পরেও, বেগ কনস্ট্যান্ট হওয়ার পরেও কি হচ্ছে আমাদের, তার উপর বল অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু মাথা রাখবা যে বেগ কনস্ট্যান্ট হলেই সব সময় কিন্তু বল জিরো নয়, বেগ কনস্ট্যান্ট হলে কিন্তু সবসময় বল জিরো নয়, মাথায় রাখতে হবে এটা আমাদের। এখন খেয়াল ভি যদি কনস্ট্যান্ট হয়, তার মানে তুমি কি বলবো ভাইয়া, দেখো ভি যদি কনস্ট্যান্ট হয় তুমি বলবা এই অংশটুকু জিরো, তুমি কি বলবা? এই অংশটুকু জিরো কেন? ভি তো কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে তুমি জিরোই পাচ্ছ। ওকে, জিরো যদি পাও তাহলে তুমি লিখবা কি, লিখবা, এটা দিয়ে না লিখে এটা দিয়ে লিখি, হ্যাঁ, এফ ইকুয়াল টু ভি, আরে এফ ইকুয়াল টু, এই অংশটুকু তো জিরো, তার মানে ভি ডিএম ভাগ ডিটি, এটা আমাদের কি, এটা আমাদের বলের সূত্র। মোটামুটি আমি যদি বলি, আমাদের বইয়ের 5% ম্যাথের মতো আছে, 5% ম্যাথের মতো আছে, এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, 5%-এর মতো আছে। তো এই সূত্র দিয়ে ম্যাথ করতে হয় কি, কোথায় কোথায়, একটা হলো রকেটের সূত্র, তোমাদের বললাম, এটা কোথায়, একটা রকেটের ম্যাথে, রকেটের ম্যাথ, একটা আমাদের ওই যে তোমার ট্রাক সহ বালু আছে ওই ধরনের ম্যাথে, ট্রাক সহ বালু, হ্যাঁ, এই ধরনের যে ম্যাথ গুলো আছে আমরা এখানে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, সেই সূত্রগুলো কি দিতে পারি আমরা, অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। ক্লিয়ার হয়েছি? এটুকু বুঝছো তো তোমরা, তাই না? আচ্ছা, তারপরে গেল আমাদের কি, স্পেশাল কেস টু, স্পেশাল কেস আমাদের টু, হ্যাঁ মাথা রাখবে স্পেশাল কেস, সেখানে কি হবে আমাদের ভাইয়া, এখন তুমি দেখো, তুমি যে এতক্ষণ থেকে যা জানো, এমটা কনস্ট্যান্ট ধরে, এম কনস্ট্যান্ট ধরে, এম কনস্ট্যান্ট ধরা তুমি খুব সহজেই জানো, কোন একটা বস্তু যাচ্ছে, ধরো এই যে একটা এই একটা বস্তু আমাদের হাতে যে পেন আছে, সেই পেনটা কোন একটা বস্তু যদি এই যে বল দেওয়ার পর ছুড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই বস্তুটার ভর কিন্তু আমাদের তখন চেঞ্জ হচ্ছে না, বস্তুটা ভর চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ট্রাক সহ ভালো, ঠিক আছে সমস্যা নাই। আরে এটা এগুলো ভুল ধরো, বালু সহ ট্রাক না, ট্রাক সহ বালু, আমি কি আসলে বালু সহ ট্রাক লিখছি?
এই ট্রাক সহই বালু দেও লিখছি, হ্যাঁ? কি ভুলভাল বলো আমার, হ্যাঁ? আমি তো লিখছি ট্রাক সহ বালু, এখন বলার সময় যা বলি বলি, তুমি বুঝলে হইলো। আর খেয়াল করো, এমটা কি আমাদের এখানে, এমটা আমাদের কনস্ট্যান্ট, এমটা কি আমাদের, এমটা আমাদের কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট যদি হয়, তো কনস্ট্যান্ট হলে কি হবে ভাইয়া? কনস্ট্যান্ট হলে যে আগের মতো ডি, এম যদি কনস্ট্যান্ট হয়, এম যদি কনস্ট্যান্ট, তাহলে এই অংশটুকু আমাদের কত? জিরো। এই অংশটুকু কত আমাদের হবে? জিরো। এই অংশটুকু কত হবে? জিরো। এই অংশটুকু যদি জিরো হয়, তাহলে তোমার থাকতে এম ডিভি ভাগ ডিটি, এম ডিভি ভাগ ডিটি। এফ ইকুয়াল টু তুমি পাচ্ছ এম ডিভি ভাগ ডিটি, এইটুকু আমাদের ত্বরণ। এখান থেকে তুমি পাচ্ছ এম এ, এফ ইকুয়াল টু এম এ। কি হয়েছে? বুঝতে পারছো এইটুকু? বুঝতে পারছো তো, না? যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু জানাবা, আর কোনো কনফিউশন থাকলেও জানাবা। ওকে? দেখো তোমাদের, ওকে, বুঝতে পারছো, ধন্যবাদ। এখন আমাদের যেটুকু পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের ম্যাথ গুলো আমাদের পরে আছে। আমি ম্যাথ গুলো তোমাদের এই কারণে উঠাচ্ছি না, একটু পরে ম্যাথ গুলো করাচ্ছি, আগে বেসিক গুলো বুঝে নেই। আজকে যে তোমার চ্যাপ্টার মনে হয় আমি বলের ঘাত এবং ঘাত বল পর্যন্তই পড়াবো আজকে, তোমাদের টপিক পর্যন্ত। বলের ঘাত, রকেটের ম্যাথ তো হয়ে গেল, রকেটের সূত্রগুলো দিয়েছিলাম, এখান থেকে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো পড়াবো, মানে মেন কথা বলের ঘাত এবং রকেটের ম্যাথ। ওকে, নেক্সট ডে আমরা পরের অংশটুকু করতে পারবো। তো বলের ঘাত এবং ঘাত বল, হ্যাঁ? তো বলের ঘাত এবং ঘাত বল থেকেই আমি দেখছিলাম যে, তোমাদের বলছিলাম যে নিউটনি বলবিদ্যা থেকে বা নিউটনের সূত্র থেকে কয়টা ম্যাথ আসছিল আমাদের? ম্যাথ ছিল আমাদের 50টা মতো, নিউটনের সূত্র থেকে ম্যাথ ছিল 50টা মতো, তার মধ্যে 10টা ম্যাথ ছিল আমাদের বলের ঘাত এবং ঘাত বল নিয়ে। হ্যাঁ, বিগত কয়েকটা সালের মধ্যে। তো বলের ঘাত বা ঘাত বল জিনিসটা কি, এখন খেয়াল করবা, কনফিউশন হওয়ার কিছু নাই। নাম দেখলেই অনেক কিছু বোঝা যায়, নাম দেখলে অনেক কিছু বোঝা যায়। একটা হলো বলের ঘাত, একটা হলো আমাদের ঘাত বল। হ্যাঁ, এখন তুমি ভাই দেখো, তোমাকে কিন্তু বলেই দিচ্ছে এটা একটা বল, ঘাত বল, ঘাত বল, এটা কিন্তু একটা বলই। হ্যাঁ, তো বল যদি হয় তাহলে এখানে কোনো কনফিউশন হওয়ার কিছু নাই। কিন্তু কথা হলো ঘাত বল কখন হয়? ঘাত বল আমরা কখন পাই? ঘাত বল আমরা একটা বিশেষ ক্ষেত্রে পাই, কখন? যখন সময়টা অনেক ছোট, সময়টা অনেক ছোট এবং উযুক্ত বলটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা কি পাই? সেই ক্ষেত্রে আমরা ঘাত বলটা পাই। সময়টা অনেক ছোট হইতে হবে এবং যে বলটা হবে এর উপর উপযুক্ত বল, সেই বলটা আমাদের বৃহৎ হইতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি পাবো? ঘাত বল। এই বৃহৎ বলটার নামই হচ্ছে আমাদের তখন কি, এই যে অনেক বড় বল দিলাম, সেই বলের নাম হচ্ছে আমাদের ঘাত বল। সেই বলের নাম কি আমাদের? সেই বলের নাম আমাদের ঘাত বল। এখন ঘাত বল তাহলে এফ ইকুয়াল তুমি জানো, এফ ইকুয়াল টু, খেয়াল করবো, এফ ইকুয়াল টু এম ডিভি ভাগ ডিটি, তুমি এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারো, ঘাত বল সমান। ঘাত বল ইকুয়াল টু কি হবে? এফ ইকুয়াল টু এম ডিভি ভাগ ডিটি। এখন মাথায় রাখতে হবে এটা কিন্তু ভিটা আমাদের, ভিটা কি, সরি, ভরটা আমাদের কনস্ট্যান্ট, ভরটা আমাদের কেমন, কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো বলের ঘাত। এখন কি বলের ঘাত? এই যে তুমি বের করলা, তুমি যে একটু আগে বললা বলের ঘাত, বা এই যে তুমি কি বললা, ঘাত বল বের করলা, এই ঘাত বলের সাথে, ঘাত বল এর সাথে যদি তুমি কি করো, ওই যে ক্ষুদ্রতম সময়টা গুণ করো, তাহলে তুমি যা পাবা সেটা হচ্ছে আমাদের বলের ঘাত। যা পাবা সেটা কি, বলের। তো এখানে আমরা লিখবো কি, এফ ইকুয়াল টু এফ ডিটি, এফ ডিটি। তাহলে ঘাত বল ইকুয়াল টু কি, এফ ডিটি। এখন তোমাদের কাছে কোশ্চিন, বলো তো দেখি, বলের ঘাত স্কেলার রাশি না ভেক্টর রাশি? বলের ঘাত স্কেলার রাশি না ভেক্টর রাশি, বলো? বলের ঘাত স্কেলার রাশি না ভেক্টর রাশি? এবং ঘাত বল স্কেলার রাশি না ভেক্টর রাশি? দুইটার কোনটা কি রাশি? স্কেলার কোনটা, ভেক্টর কোনটা? দুইজনে বলছে, মাহফুজুর রহমান বলছে ভেক্টর দুইটাই, হ্যাঁ দুইটাই ভেক্টর। হ্যাঁ, মাথায় রাখবা দুইটাই আমাদের ভেক্টর রাশি। দুইটাই কেমন রাশি আমাদের? দুইটাই আমাদের ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? দুইটাই আমাদের কেমন রাশি? দুইটা আমাদের ভেক্টর রাশি। ক্লিয়ার? কথা হলো যেহেতু ভেক্টর রাশি, তো এটাকে প্রকাশ করার সময় আমরা এইভাবে লিখতে পারি, এফ ডিটি। ক্লিয়ার হয়েছি? আর এখানে তোমার এফ ডিভি। ভেক্টর হিসাবে তুমি এভাবে চাইলে প্রকাশ করতে পারো। হ্যাঁ, সাউন্ড কম আসতেছে? এ ভাই দেখেন তো সাউন্ড কম আসতেছে নাকি?
সাউন্ড কি কম যাচ্ছে আসলে? সাউন্ড কম যাওয়ার কথা তো না, এখানে তো ঠিকই থাকছে মনে হয়। আচ্ছা যাই হোক, বলের ঘাত এবং ঘাত বল বুঝলাম, তাই তো? ঘাত বল থেকে আমাদের কিভাবে ম্যাথ আসে এখন খেয়াল করবা। তো ঘাত বল থেকে মোটামুটি তিন ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় আছে, হ্যাঁ অলরেডি তিন ধরনের ম্যাথ আছে আমাদের, বা বলের ঘাত থেকে। এগুলো কেজ নাম্বার ওয়ান। কেজ নাম্বার ওয়ান কি? কেজ নাম্বার সিম্পল একটা ম্যাথ। সেটা হলো কি রকম? আমাদের একটা দেয়াল আছে, এই দেয়ালে এম ভর একটা বস্তু দেয়ালে লাগলো, সেখান থেকে বাউন্স হয়ে ফিরে আসলো, ঠিক আছে? এখান থেকে কি হলো আমাদের? বাউন্স হয়ে ফিরে আসলো। কি বললাম আমি? এম এম ভর একটা বস্তু, ধরো ইউ বেগ নিয়ে যাচ্ছে, কোন বেগ? ইউ বেগ নিয়ে যাচ্ছিল, এবং ভি বেগ নিয়ে ফিরে যাচ্ছে, হ্যাঁ। এম ভরের বস্তু ভি বেগ নিয়ে ফিরে গেছে। এখন সেক্ষেত্রে তোমাকে বলছে কি, বলের ঘাত কত? বলের ঘাত কত? খুব সহজ জিনিস। কিভাবে ম্যাথ করতে হয় তুমি জানো। এফ ইকুয়াল টু, দেখো আমি একটু আগে লিখলাম, হ্যাঁ। এফ ইকুয়াল টু ওই এ জে ইকুয়াল টু এফ ডিটি। এখন ওই এফ ডিটি তে তোমাদের একটু কনফিউশন থাকে। দেখো আমি এই যে সময়টা দেখো, এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমি এদিকে গিয়ে গুণ করে দিচ্ছি, তাই না? তুমি দেখো এফ ডিটি ইকুয়াল টু এম ডিভি থেকে যাচ্ছে, এম ডিভিটা থেকে যাচ্ছে, কি হয়েছে? এফ ডিটি ইকুয়াল টু কি, এম ডিভিটা থেকে যাচ্ছে। এম ডিভি যদি থেকে যায় তাহলে তুমি কি বলবা? এম ভি মাইনাস ইউ, তাই না? তো তুমি ঘাত বলে আরেকটা জিনিস জানো, এফ ডিটি যেমন সূত্র ঠিক সেম ভাবে এম ভি মাইনাস ইউ, এম কি হবে? ভি মাইনাস ইউ। তো এই আমাদের সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, সূত্রগুলো কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। সূত্রগুলো আমাদের একটু মাথায় রাখা জরুরি। তো মাঝে মাঝে স্ক্রিনের দিকে তাকায়, একটু প্রবলেম হয়। আমার তো হচ্ছে না, নেটের সমস্যা তাহলে। এটা আগে হইলো আর কি। স্ক্রিনে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে একটু আমাকে জানাই, হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবা। এখন খেয়াল করবা, এম ঘরে একটা বস্তু গেল, তাহলে তুমি জানো, যেহেতু তোমাকে বলছে কি এই যে, তাহলে তুমি জানো জে ইকুয়াল টু একটা এফ বিটি, এটা তোমার এম ভি মাইনাস ইউ, তাই না? তোমাদের ম্যাথ করতে হবে কিভাবে দেখো, যেহেতু তোমাকে ভি ইউ সবই দেয়া আছে এবং এম দেয়া আছে, তাই তুমি ম্যাথ করবে খুব সহজ ভাবে। জি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ দ্বারা, হ্যাঁ। এখন কথা হলো ভাইয়া, তোমাদের বইগুলোতেও ম্যাথ আছে আমি জানি। দেখো ই এর দিক এবং ভি এর দিক পরস্পর কিন্তু আলাদা, ইউ এর দিক ভি এর দিক পরস্পর আলাদা। এখন তুমি যদি একটাকে পজিটিভ ধরো, আর এটাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে, ওকে? অথবা এক প্রথমটাকে যদি নেগেটিভ ধরো, পরেরটাকে কি হতে হবে? পজিটিভ ধরতে হবে। তা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। তুমি যদি এটাকে পজিটিভ ধরো, কোনো সমস্যা নাই, ম্যাথ হবে। তখন এটাকে নেগেটিভ ধরতে হবে, ওকে? অথবা অথবা এই জিনিসটাকে কি করলাম আমি? নেগেটিভ ধরবো, এটাকে পজিটিভ ধরে ম্যাথ করতে হবে। এখন তোমার ইচ্ছা, তুমি যে কোনো দিয়ে একটা ম্যাথ করতে পারো, যে কোনো একটা দিয়ে ম্যাথ করতে পারো। এখন কথা হলো, তোমাদের অন্যদের সাথে হয়তো প্লাস এবং মাইনাসের মধ্যে একটা পার্থক্য আসবে। কারণ প্লাস যদি পাও তাহলে ধরে নিবা তুমি যেদিকে ধরছো, যে দিকটাকে যে দিকটাকে তুমি পজিটিভ ধরছো, বলটা তোমার ওই দিকে কাজ করতেছে, হ্যাঁ। যদি তুমি ইউটাকে পজিটিভ ধরে রেজাল্ট পাচ্ছ প্লাস, যদি রেজাল্ট পজিটিভ পাচ্ছ ধরে নেবা ইউটা আমাদের বলটা আমাদের পজিটিভ দিকে। এবং যদি তোমার কি হয়, বা ঘাত বলটা আমাদের পজিটিভ দিকে, অথবা তুমি যদি এই ভিটাকে পজিটিভ ধরে রেজাল্ট পাও, তাহলে তুমি পাবা, ধরে নেবা এই বলটা, ভাত বলটা ভি এর দিকে কাজ করতেছে, কি হয়েছে? তো এমন যদি তুমি এখানে করো তাহলে কি পাবা দেখো, এম, আমি ধরলাম ভিটা পজিটিভ, ইউটা নেগেটিভ, হ্যাঁ। আমি আমার কাছে আমার ইচ্ছা মতো ধরলাম, তুমি তোমার ইচ্ছা মতো করে ধরতে পারো, সমস্যা নেই। কি বললাম আমি? ভিটা পজিটিভ, ইউটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? ভিটাকে ভি এর জায়গায় লিখবা, কিন্তু মাইনাস ইউটা কিন্তু তুমি নেগেটিভ ধরছো, ইউটা কি করছো তুমি? নেগেটিভ ধরে ম্যাথ করছো, ইউটাকে কি করছি আমি? নেগেটিভ ধরে ম্যাথ করছি, কি হয়েছে? মাথায় রাখবা। তাহলে যদি করো তাহলে এম ভি প্লাস ইউ ইকুয়াল টু এম, এই একই তো, জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, জে ইকুয়াল টু কি, এম ভি প্লাস ইউ, কি হয়েছে? জে ইকুয়াল টু এম ভি প্লাস ইউ, ওকে? আচ্ছা এখন খেয়াল করবা, তোমাদের অনেকের কোশ্চেন হইতে পারে, ভাইয়া তাহলে আমি যদি উল্টাটা ধরি, তখন কি হবে? উল্টাটা ধরলে ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে দেখো, আমি এর বিপরীতটা ধরে দেখাই। বিপরীতটা কি আমাদের ছিল?
ইউটাকে এখন আমি পজিটিভ ধরবো, ভিটাকে আমি নেগেটিভ ধরবো। ইউটাকে কি করবো, পজিটিভ ধরবো, ভিটাকে কি করবো আমি নেগেটিভ ধরবো। ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া, সেক্ষেত্রে তোমাকে জে বের করতে হবে। জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ছিল আমাদের সূত্র। কথা হলো ভাইয়া, তুমি তো ভিটাকে নেগেটিভ ধরছো, তাহলে এম মাইনাস ভি মাইনাস ইউ, ইউটা তো পজিটিভ, তাহলে এ মাইনাস টু, সরি, মাইনাস এম ভি প্লাস ইউ। হ্যাঁ, খেয়াল করবা তোমার মধ্যে দুইটাতে যে কনফিউশন হওয়ার কথা, একটাতে সেটা হলো ভাইয়া একটাতে প্লাস, এখানে জে এর মান, এখানে জে এর মান পাইলাম কি প্লাস, কিন্তু এখানে জে এর মান পাইলাম কি, জে এর মান পাইলাম এখানে আমি মাইনাস বা নেগেটিভ। হ্যাঁ, তো একটাতে প্লাস একটাতে নেগেটিভ, তার মানে কি বুঝালাম আমি, এটাতে কি তোমার কোনো মানে কি হেরফের বুঝাচ্ছে? মান কিন্তু ভাইয়া দেখো এম ভি প্লাস ইউ, মান কিন্তু তোমার এটুকুই, মান কতটুকু দেখো, মান কিন্তু তোমার, মান দেখো কিন্তু মান তোমার কিন্তু এটা, মান কোনটা, মান কিন্তু তোমার এইটুকুই কিন্তু তোমার মান, মান কিন্তু তোমার চেঞ্জ হয়নি কোনোভাবেই, মান চেঞ্জ হয়নি। যা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে দিক, যা চেঞ্জ হয়েছে কি সেটা দিক, দিকটা অরিজিনালি দেখো প্লাস মাইনাস বোঝাচ্ছে। এখন কথা হলো আমি এখানে ভিটাকে প্লাস ধরছিলাম, ভিটাকে কি করছিলাম প্লাস ধরছিলাম, তার মানে কি তুমি যে বলটার রেজাল্টটা পাইছো সেই বলটা কোন দিকে, ঘাত বলটা কোন দিকে, ঘাত বলটা অবশ্যই অবশ্যই ভি এর দিকে, ঘাত বলটা কোন দিকে, ভি এর দিকে। হ্যাঁ, এখন তুমি এখানে প্লাস ধরছিলা কি, প্লাস ধরছিলা এখানে ইউ, প্লাস ধরছিলা কি ইউ, তার মানে ঘাত বলের দিকটা কোন দিকে, ঘাত বলের দিকটা হচ্ছে, ঘাত বলের দিকটা হচ্ছে তুমি যেটাকে পজিটিভ ধরছো, তার মানে কি ইউ যে দিকে গেছিল তার বিপরীত দিকে, এইটুকুই, তার মানে একই না, রেজাল্ট কিন্তু একই পাইছি আমরা, কি লাগছে এইটুকু মাথা রাখবা। মাইনাস প্লাস পাইছে মানে কিন্তু রেজাল্ট আলাদা পাইছে, কিন্তু তারা রেজাল্টটা কিন্তু একই। ওকে, আশা করি তোমার ক্লিয়ার হয়েছে এইটুকু অংশটুকু, কনফিউশন রাখো না, কারণ কিছু এমসিকিউ আছে তোমাদের সলভ করাবো, সমস্যা নাই, দেখবে একই ধরনের কনফিউশন তোমাদের মধ্যে থেকে যাচ্ছে, ক্লিয়ার হয়েছে, মাথায় যেন থাকে। এখন পরের ম্যাথে যাই, কেস নাম্বার 2। হ্যাঁ, আমি মনে হয়, ওকে, কেস নাম্বার 2, এরপরে আর ওই যে প্লাস মাইনাস নিয়ে আমি কথা বলবো না, ডিরেক্ট ম্যাথে চলে যাবো, যখন করাবো ডিরেক্ট করে দেবো। কিরকম আছে আমাদের, এই একটা আমাদের দেয়াল, ঠিক সেভাবে সব সময় কি আর সোজা করে মারার কোনো দরকার আছে, এবার একটু আনত করে মারলাম। হ্যাঁ, একটা আনত কোণ করে দিয়ে দিলাম, যার বদলে কি হবে, ঠিক সেম ভাবে ফিরে যাবে, তাই না? এখন মনে করো মধ্যবর্তী কোণ এটুকু আমাদের থিটা, এটুকু কি আমাদের থিটা। ওকে, এখন তোমাকে বলছে এম ভরের বস্তুটা, এম ভরের বস্তুটা প্রথমে ইউ ভরে গেল, এই যে ভি বেগ নিয়ে এইদিকে চলে গেল, ঠিক আছে, এটা থিটা হলে আমাদের অবশ্যই এটা থিটা, কারণ প্রতিফলন কোণ সমান হয়, প্রতিফলন কোণ কেমন হয় আমাদের পরস্পর সমান হয়, তো এটা আমাদের হবেই। কথা হলো একই কোশ্চেন আমাদের বলছে এই যে তোমার ঘাত বলটা কত, বলের ঘাতটা কত, বলের ঘাত কিভাবে বের করবা, বলের ঘাতের সূত্র তো একটাই, জে ইকুয়াল টু তুমি জানো, জে ইকুয়াল টু এম ভি মাই, সরি, আমি যদি বলি এফ ডিটি এম ভি মাইনাস ই। হ্যাঁ, এখন কথা হলো এটা তো আমাদের একটা ভেক্টর রাশি, এটা কি রাশি আমাদের, এটা কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, এটা কি এমন আমাদের, এটা আমাদের একটা ভেক্টর রাশি, যদি ভেক্টর রাশি হয় এবং তুমি কোনোভাবে দেখো এইভাবে কোনোভাবে আলোদক ভাবে আছে, তখন কিন্তু আমাদের ওই ডিরেক্ট এই সূত্র ব্যবহার করলে হবে না, ভেক্টরের যে যোগের নিয়ম বা ভেক্টরের যে কি বলা যায় উপাংশের নিয়ম, সেই উপাংশের নিয়ম ব্যবহার করে ম্যাথ করতে হবে। কিভাবে ম্যাথ করা যায় খেয়াল করবা, এই যে বেগটা আছে এই দেখো, এই বেগটার এটাকে ভাগ করে দিক দিকে তুমি একটা বেগ পাচ্ছ, ঠিক সেম দিকে এই দিকে একটা বলবো, কেন এটা যদি থিটা হয়, এটা আমাদের থিটা, এর দুইটা উপাংশ, কয়টা উপাংশ পাইলে তুমি, এর উপাংশ পাইলে দুইটা, দুইটা উপাংশ কি কি, একটা হলো ইউ কস থিটা, দেখি আমাদের দেখো এই বরাবর যদি হয় তাহলে এটা হচ্ছে কি ইউ কস থিটা, এই অংশটুকু আমরা জানি, আমাদের কেমন ইউ কস থিটা, এই বরটা হচ্ছে আমাদের ইউ সাইন থিটা, একটা ইউ কস থিটা একটা কি ইউ সাইন থিটা, কি হয়েছে একটা ইউ কস থিটা একটা কি ইউ সাইন থিটা। ওকে, ঠিক সেম ভাবে তুমি যদি পরের জিনিসটাকে দেখো, একটা যাচ্ছে এই বরাবর, তাহলে এটাকে ভাগ করতে পারি তুমি এই বরাবর আর এই বরাবর, কি হয়েছে একটাকে ভাগ করতে পারি এই বরাবর আর একটা কি এই দিকে একটা এই দিকে, ঠিক সেম ভাবে দেখো এটা তো থিটা আছে আমাদের যেহেতু, এটা হচ্ছে তোমার ইউ কস থিটা, সরি ভি কস থিটা, এটা আমাদের কি, এটা আমাদের ভি কস থিটা, ঠিক সেম ভাবে দেখো উপরে দিতে পারছি আমরা ভি সাইন থিটা। হ্যাঁ, একদিকে বলছে কি ইউ কস থিটা, একটা বলছে আমাদের ভি সাইন থিটা। যাই হোক, এইটুকু মনে ক্লিয়ার হয়েছে, তোমরা কি এইটুকু বুঝছো?
এইটুকু তোমরা বুঝছো? ওকে, এইটুকু আশা করি বুঝতে পারছো। ওকে, এখন ম্যাথ বুঝো। যে এইটুকু বুঝো, তারপর আমরা কি করব? প্রথম কাজ আমাদের ওই যে এক্স অক্ষ বরাবর কি কি কাজ করে এটা বের করা, এক্স অক্ষ বরাবর কাজ বের করা। এখন যদি তুমি দেখো এক্স অক্ষ বরাবর কি কি আছে আমাদের, এক্স অক্ষ বরাবর কিন্তু দেখো, এক্স অক্ষ বরাবর একটা ছিল ইউ কস থিটা, এটা হলো ভি সাইন কস থিটা, এবং পরস্পর বিপরীত দিকে, পরস্পর কেমন আছে, পরস্পর বিপরীত, একটা হলো ইউ ইউ কস থিটা, একটা ভি কস থিটা, পরস্পর বিপরীত দিকে, পরস্পর কেমন আছে আমাদের, পরস্পর বিপরীত দিকে। আমি এই যে এক্স অক্ষ বরাবর টাকা আছে, এক্স অক্ষ বরাবরটা বের করব, বের করতে গেলে কি দেখলা তুমি, ইউ কস থিটা তোমার এইদিকে, তার বিপরীত দিকে কি আছে তোমার, তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে আছে ভি কস থিটা, তাই তো? দুইটা বল পরস্পরের বিপরীত দিকে আছে, দুইটা বল কি আছে, দুইটা ভেক্টর আমাদের কি আছে, আমাদের পরস্পরের বিপরীতে। তাহলে তুমি জি এক্স সমান কি বলবা দেখো তো? আমি একটু আগে দেখালাম না তোমাদের, দুইটা যদি বিপরীত দিকে থাকে পরস্পর, তুমি লিখতে পারো কি জি এম ভি প্লাস ইউ, বা যাই বলো দুইটা যোগফল, তাই তো? আমি কি লিখবো এখানে, জি এক্স, এম তো আছেই ভর, তার সাথে ভি কস্টটাকে আমি পজিটিভ ধরলাম, মাইনাস 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 এটাকে নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, অথবা আমি বলতেছি ইউ কস এটা, হ্যাঁ এটা আমাদের কি, এটা আমাদের জি এক্স এর সূত্র, এটা আমাদের কি, জি এক্স এর সূত্র। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? এখন কথা হলো, তুমি দেখো ওয়াই অক্ষ বরাবর কি কি আছে আবার। তো ওয়াই অক্ষ বরাবর যদি একটু চিন্তা করো, দেখো ওয়াই অক্ষ বরাবর এই যে উপরের দিকে একটা আছে, এবং এখানে একটা উপরের দিকে আছে। তো ওয়াই অক্ষ বরাবর দুইটা আছে আমাদের, এবং পরস্পর একই দিকে, এবং পরস্পর কেমন, একই দিকে, এবং পরস্পর একই দিকে আছে, একই দিকে আছে, পরস্পর পরস্পর কেমন আছে আমাদের, পরস্পর আমাদের একই দিকে আছে। তাহলে তুমি কি বলবা, জি ওয়াই, জি ওয়াই, হ্যাঁ জি ওয়াইটা বের করতে হবে। জি ওয়াই বের করার জন্য আমি আগে এটা আঁকাই, এটা দেখা গেলো উপর দিকে কি আছে, ভি সাইন থিটা, আর এটা ছিল আমাদের কি, আর একটা ছিল আমাদের ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা, এবং পরস্পরের বিপরীত দিকে। তাহলে তুমি কি বলবা, যদি বিপরীত থাকে তাহলে তো দুইটাই পজিটিভ, বিপরীত যদি থাকে তাহলে দুইটাই পজিটিভ, তাহলে জি ইকুয়াল টু কি হয়, এম ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, ঠিক আছে, ভি মাইনাস ইউ। এখন খেয়াল করবা, আসলে কি ভাই আমরা এতগুলো মনে রাখতে হবে? এটা বিশাল সমস্যা, তাই না? অনেকগুলা কনসেপ্ট চলে আসলো। এরপর যদি তুমি করো, দেখো খেয়াল করো, লব্ধি বের করার সময় তোমাকে এটা করতে হয়, জি ইকুয়াল টু রুট ওভার জি এক্স এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই স্কোয়ার, আমাদের নর্মাল সূত্র। কারণ একটা তোমার জি এক্স তোমার এই বরাবর আছে, জি ওয়াই তোমার এই বরাবর, লব্ধি সূত্র যদি করো তাহলে তুমি পাচ্ছ জি ইকুয়াল টু রুট ওভার জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই স্কোয়ার। এটা আমাদের নর্মাল জিনিস, এটা আমাদের কেমন নর্মাল জিনিস হিসাব বা নর্মাল কথাবার্তা। কথা হলো ভাইয়া এটা না, কথা আমাদের এটা না, কথা হলো পরীক্ষায় তো এত কঠিন কি আসবে, বা এত কোশ্চেন কি আমাদের জানা দরকার আছে? আমি কেন পড়াচ্ছি, আমাদের পড়ানোর উদ্দেশ্য একটাই, কিছু জিনিস বেসিক আমাদের জানতে হবে, কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। যদি না জানো দেখবা, বাই চান্স যদি দেয়, হ্যাঁ রাবির কোশ্চেন আমি তোমাকে যদি বলি, রাশ তোমাকে ভয় দেখাচ্ছি না এটা, তুমি অনেকগুলো কোশ্চেন পাবা, খুব সহজ সহজ কিছু কোশ্চেন আছে তুমি পাবা, সহজ কিছু কোশ্চেন আছে, টপিক আছে, তুমি খুব নর্মালি পাবা। যেমন আমি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে ম্যাথ গুলো করাইলাম, যে ম্যাথ গুলো করাবো আর কি নিউটনের সূত্র দিয়ে, দেখবো খুব সহজ ম্যাথ, এফ ইকুয়াল টু এম এ অথবা এম ডিভি ভাগ ডিটি দিয়ে ম্যাথ করতে পারছি, হ্যাঁ। কিন্তু তুমি কিছু দেখবা কনসেপ্ট আছে, হ্যাঁ ম্যাথ করতে দেয় নাই, তোমাকে ম্যাথ করতে দিবে না, খুব সুন্দর করে বিবৃতি করে দিবে, এই যে নিচের কোনটি সঠিক, বা এই টাইপের কিছু একটা ম্যাথ তোমাকে দেয়া থাকবে। বুঝতে পারছি? কথা হলো এটাতে যদি তুমি অ্যান্সার করতে যাও, তোমাকে অবশ্যই অবশ্যই বেসিক সম্পর্কে একটু বেসিক আইডিয়া জানতে হবে, স্ট্রং আইডিয়া জানতে হবে বেসিক সম্পর্কে। আমি তোমাকে এই আইডিয়া দেওয়ার জন্য এত কিছু বলতেছি, হ্যাঁ। কথা হলো এখান থেকে কি ম্যাথ আসে, আমি একটা লাইনে তোমাকে বলে দিতে পারি, এখান থেকে যদি ম্যাথ আসে, অধিকাংশ ক্ষেত্রেই ম্যাথ আসে। নর্মাল যারা দেখো, তুমি যদি দেখো, অধিকাংশ ক্ষেত্রে তুমি কি দেখবা, দেখবা যে ওই যে ভি সমান ইউ, যে বেগে যাচ্ছে সেই বেগে ফিরে আসতেছে, যে বেগে যাচ্ছে সেই বেগেই ফিরে আসছে। যে মনে করি ভি বেগে গেল, ভি বেগে ফিরে আসলো, 5 মিটার পার সেকেন্ড বেগে গেল, 5 মিটার পার সেকেন্ড বেগে কোন কোনাকুনি করে চলে গেল, হ্যাঁ। মানে সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু 5 মিটার পরে দেখো বেগ দুইটা সমান, বেগ দুইটা যদি সমান হয়, দেখো তো ভাইয়া, আমি তোমাদের স্লাইডে পাবা না, হ্যাঁ আমি তোমাকে এখানে বুঝাই দিচ্ছি, যারা ক্লাস দেখছো না তাদের জন্য একটু লস পয়েন্ট হবে, এটা আমাদের খেয়াল করবা।
স্লাইড যারা দেখবে না তাদের জন্য লস করে। এখন খেয়াল করবা, এটা আমাদের কি যেহেতু দুইটা সমান, এটা ভি, এটাও ভি, এবং এটা একটা কাটাকাটি, কাটাকাটি করলে তুমি পাবা কত, জিরো, তাই না? ভি সাইন থিটা, ভি সাইন থিটা কাটাকাটি করলে জিরো। তাহলে তুমি দেখো জি ওয়াই কিন্তু অলরেডি পাচ্ছই না, জি ওয়াই তুমি অলরেডি পাচ্ছই না। এখন জি ওয়াই তো নাই, জি ওয়াই বাদ, এই অংশটুকু বাদ, এই অংশটুকু জিরো। এখন কথা হলো এখানে দেখো এই দুটো তো সমান, তাহলে 2m ভি কস থিটা বা ভি সাইন থিটা, তুমি যাই বলো 2m ভি কস থিটা অথবা 2 সাইন থিটা, তুমি যাই বলো না কেন তুমি কিন্তু অ্যান্সার পাইতা, তুমি কিন্তু অ্যান্সার পাইতা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কি কি জানতে হইলো? এখানে একটা জিনিসই জানতে হবে মোটামুটি, যদি আমি বলি, যদি তোমার, যদি কি হয়, যদি ইউ ইকুয়াল টু ভি হয়, যদি কি হয় ইউ ইকুয়াল টু ভি হয়, তাহলে মাথায় রাখবা জে ইকুয়াল টু কি হবে, জে এক্স হবে। কেন? কারণ এই অংশটুকু আমাদের জিরো, এই অংশটুকু আমাদের জিরো, তাই না? জে এক্স কি হবে আমাদের, জিরো হবে। যদি জিরো হয় তুমি এখান থেকে লিখতে পারছো সুন্দর করে, জে ইকুয়াল টু এম, 2m ভি কস থিটা। হ্যাঁ, বুঝতে পারছি? এইটুকু মনে হয় আমরা ক্লিয়ার দিতে পারছি। মোটামুটি তোমাদের একটু বেসিক আইডিয়া মনে হওয়ার কথা এখান থেকে কিভাবে কোশ্চেন, খুব সহজ জিনিস। ম্যাথ আসার সময় ম্যাথ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে, হ্যাঁ, আমি যদি বলি 80% ক্ষেত্রে সম্ভাবনা আছে তোমাদের ডিরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথ আসার, দুইটা একই হওয়ার। কথা হলো দেখো, ঢাকার কোশ্চেন কিন্তু গতানুগতিক ভাবে যদি করো, ঢাকা ভার্সিটির কোশ্চেন যারা পরীক্ষা দিছিলা, হ্যাঁ, এতটা ডিফারেন্ট কোশ্চেন হয় না খুব একটা। তুমি লাস্ট লাস্ট ইয়ারও দেখো মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন খুব সহজ থাকে, হ্যাঁ, 4-5টা কোশ্চেন পেঁচানো দেয়। কিন্তু এবার দেখবা অধিকাংশ কোশ্চেন গুলো একটু পেঁচানো আছে, যদি খুব কঠিন ছিল না একটু পেঁচায় পেঁচায় দিছে, কি হয়েছি তো তোমাদের বলা যায় না। রাবি যদি করে ফেলে তখন তো আফসোস করতে হবে, তাই না? কারণ রাবির জন্য তো অনেক সময় আছে, তাই না? রাবির জন্য তো অনেক সময় আছে, তোমাদের কি করতে হবে, এই সময়টাকে কাজে লাগাই দেবে। হ্যাঁ, যতটুকু পারো বেসিক স্ট্রং করে কাজগুলো করে যাও। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি যদি যাই, ওকে, এই গেল আমাদের যে পড়াশোনা সেটা ছিল। এখন আমাদের পড়াশোনা নাই, অধিকাংশ ক্ষেত্রে আমাদের পড়া এগুলো ম্যাথ আছে, কি আছে, ম্যাথ, ম্যাথ করতে হবে এখন। আমি অনেক কথাবার্তা বলছি, এখন ম্যাথ গুলা করি। কিছু ম্যাথ দেয়া আছে নর্মালি, আর কিছু কিছু ম্যাথ তোমাদের দেয়া আছে এমসিকিউ আকারে। যেগুলো এমসিকিউ আকারে আছে আমি এটাকে পরে রাখছি, কারণ এমসিকিউ যেগুলো আছে সেটা তুমি অ্যান্সার করবা। আমি তোমাকে তার আগে টপিক গুলা বুঝাই দেবো, এমসিকিউ গুলাকে কি করবা, তোমাকে নিজে নিজে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, এমসিকিউ গুলোকে কি করতে হবে, তুমি নিজে নিজে অ্যান্সার করবা। এটার উদ্দেশ্যেই আমি তোমাকে এমসিকিউ গুলো রাখছি পরে আলাদা করে। তার আগে আমি তোমাকে ম্যাথ গুলা কিছু করাই। হ্যাঁ, দেখো ম্যাথ কি বলছে তোমাকে এখানে, ম্যাথ বলছে 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কি ভাইয়া, ডিপি, ভরবেগের পরিবর্তন কি, ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের ডিপি। এখন ডিপি কিভাবে বের করবা, খুব সহজ কোশ্চিন বা সহজ প্রশ্ন। আমরা জানি এফ ইকুয়াল টু এম ডিবি ভাগ ডিটি, অথবা এটা বাদ দাও, ডিরেক্ট তো লেখা যায় এফ ইকুয়াল টু ডিপি ভাগ ডিটি। হ্যাঁ, বের করতে বলছে কি, ওই ডিপি কত, ডিপি কত, তাহলে এফ এর মান দিচ্ছে তোমার এফ ডিটি, এফ এর মান দেখো তোমাকে বলছে 5, এটা মানে হচ্ছে 10, তাহলে 50। খুব সহজ কোশ্চেন ছিল, 50। কথা হলো ভাইয়া ভরবেগের একক কি, এ বলো ভরবেগের একক কি, ভরবেগের একক কি, তাদের উত্তর দাও, তাদের উত্তর দাও, ভরবেগের একক কি? ক্লাস না বুঝলে তোমাদের কিন্তু ওই তোমার হ্যান্ড রেজ করবা, করে বলতে পারো, সমস্যা নাই। হ্যান্ড রেজ করে আমাকে কিন্তু সহজে কিন্তু বলতে পারবা, হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড, কি হয়েছে? অথবা তুমি আমাকে কিন্তু কোশ্চেন গুলো খুব সাথে সাথে করতে পারো, যদি না বুঝো তো। তোমাদের বোঝাটা ইম্পর্টেন্ট, আমি পড়ানো ইম্পর্টেন্ট না, তোমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি বাবা কি কেজি মিটার পার সেকেন্ড, কি হয়েছে? খুব একটা সহজ একটা কোশ্চেন ছিল। পরে ব্যাতে যাও। 30 কেজি ভরের একটি স্থির বস্তু বেগ 2 মিনিটে, কি বলছে, 2 মিনিটে, 2 মিনিটে এত কিলোমিটার পার হাওয়ার করে উন্নীত হয়েছে, তাই না? উন্নীত করার পর বস্তুটির উপর কত বল প্রযুক্ত হতে হবে? এম এর মান দেয়া আছে, আচ্ছা আমি লিখে দিই। এম এর মান দেয়া আছে, সময় দেয়া আছে, বা তুমি ডিটি বলতে পারো। তারপরে কি দেয়া আছে তোমাকে, ভি দেয়া আছে, এত ইউনিট হলো, ডিভি দেয়া আছে। তারপরে কি দেয়া আছে, ডিভি দেয়া আছে। তোমাকে বলছে এফ এর মান, এফ ইকুয়াল টু, তাহলে কি বলবা, এফ ইকুয়াল টু এম ডিভি ভাগ ডিটি। এম এর মান 30, ডিভি এর মান কত, 36 কিলোমিটার পার ঘন্টা। কি বলছে, 36 কিলোমিটার পার ঘন্টা, 36 কিলোমিটার পার
ঘন্টা। এখন 36 কিলোমিটার পার ঘন্টা যদি থাকে, অবশ্যই অবশ্যই কি করতে হবে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। কি করতে হবে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কি করা যায়? 36 কিলোমিটার পার ঘন্টা, তাই না? 36 × 1000 ভাগ 3600, এটাই তো, তাই না? কিলোমিটার পার ঘন্টা, এটাই তো আমাদের, তাই না? তুমি যদি করো, ক্যালকুলেশন করো, তাহলে মোটামুটি শূন্য শূন্য কাটাকাটি, শূন্য শূন্য কাটাকাটি, 36 36 দিয়ে কাটাকাটি, তাহলে এখানে পাচ্ছ 10। পাচ্ছ কত তুমি? 10, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তুমি পাচ্ছ এখানে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে তোমার 2 মিনিট, মানে কি 120 সেকেন্ড, তাই না? শূন্য শূন্য বাদ 3 × 4 = 12, 10/4, অথবা 5/2, অথবা যদি আরো করো 2 × 4 2.5, ক্লিয়ার হয়েছে? বলের একক নিউটন। কে কে বুঝছো আর কে কে বুঝো নাই? হুম? কে কে বুঝছো, কে কে বুঝো নাই বলো। খুব সহজ সহজ ম্যাথ তো করাচ্ছি, একটু উত্তর তো দিবা। এটা কি বলছে আমাদের? 16 নিউটন বল, তার মানে এফ এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে, 2 সেকেন্ড ক্রিয়া করে, কি বলছে আমাদের ভরের উপর সময় দেয়া আছে 2 সেকেন্ড, বেগের পরিবর্তন মানে কি ডিভি বের করতে বলছে। কি বলছে? ডিভি কত? বলে একই জিনিস, এফ ইকুয়াল টু এম, ডিভি ভাগ ডিটি। ডিভি ইকুয়াল টু কি হচ্ছে? এফ ডিটি ভাগ এফ। এফ এর মান 16, ডিটির মান 2, এর মান 4, 4 4 কাটাকাটি, 4 × 8 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে, আমার আগে উত্তর করে ফেলছে সুমাইয়া, ধন্যবাদ তোমাকে। তো বাকিগুলোদেরও, বাকিদের কাছেও আমি আশা করি পরের উত্তরগুলো এইভাবেই দিবা, হ্যাঁ। এই ম্যাথটা সাস্টে আসছিল, হ্যাঁ, আমার যতদূর মনে হয়। খুব কঠিন ম্যাথ না। তো তোমাদের একটু পেঁচাই দিচ্ছে, কি বলছে? পঞ্চম ও অষ্টম সেকেন্ডে যথাক্রমে 0.18 এবং এত মিটার যায়। এখন কথা হলো, তোমার এফ এর সূত্র কি জানি? এফ ইকুয়াল টু এম এ। দেখো সব ক্ষেত্রে ওই যে তোমাদের যে ওই যে ম্যাথ লিখতে হবে, কি কি ডাটা দেয়া আছে, কোন সূত্র দিয়ে ম্যাথ গুলো সহজ হবে। আমি কিন্তু চাইলে, এই দেখো আগের ম্যাথ গুলাও এই একই সূত্র দিয়ে ম্যাথ করতে পারি, এই সূত্রগুলোও কিন্তু আমি ওই এফ ইকুয়াল টু এম এ দিয়ে ম্যাথ করতে পারি, এম ইকুয়াল টু এম এ দিয়ে ম্যাথ করতে পারি। শেষে গিয়ে আবার কি করতাম? ওই এম ভি মাইনাস ইউ ভাগ টি, ঠিক সেম ভাবে ম্যাথ গুলো করে নিতাম, হ্যাঁ। তো দেখো তোমাকে কোন সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, উদ্দীপক দেখে বুঝতে হবে, কোশ্চেন দেখে বুঝতে হবে কোনটা দিয়ে ম্যাথ করা সহজ, বা কোনটা দিয়ে ক্যালকুলেশন করা সহজ হবে, কোনটা দিয়ে খুব শর্টকাটে ম্যাথ করা যাবে, খুব কম সময়ে ম্যাথ করা যাবে। কোশ্চেন দেখে কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। তো এখানে তুমি একটা ম্যাথ দেখলা, অষ্ট পঞ্চম থেকে অষ্টম থেকে, তুমি চাইলে ওই একই ভাবে ম্যাথ করতে পারতা, কিন্তু এটা ম্যাথ একটু প্রসেসটা বড় হইতো, লেন্দি হইতো। এফ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের এম এ। এখন কথা হলো, এম এর মান দেওয়া আছে 3 কেজি, হ্যাঁ। এম এর মান দেওয়া আছে কত? 3 কেজি। এখন দেখো তোমাকে কি বলছে, পঞ্চম সেকেন্ডে এবং অষ্টম সেকেন্ডে যতটুকু দূরত্ব দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে তোমার S5, এটা হচ্ছে তোমার S8। দূরত্ব যদি অতিক্রম করে, তোমাকে হচ্ছে ক্রিয়াশীল বলের মান কত, ক্রিয়াশীল বলের মান কত, ক্রিয়াশীল বলের মান কত, এফ এর মান বের করতে বলছো তোমাদের মেনলি। এফ এর মান যদি বের করো, তার মানে তোমার এম এর মানটা দেয়া আছে, এটা বের করতে হবে, এটা কি করতে হবে? বের করতে হবে, হ্যাঁ। এখন আসো তোমার, এটা যদি তোমাদের গতির সূত্র থেকে বের করতে হয়, কই থেকে বের করতে হয়? গতির সূত্র থেকে বের করতে হয়। এখন খেয়াল করবা, তারপর আমি লিখে দেই এম তম ও এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এম ও এস এন হলে ত্বরণ ইকুয়াল টু এস এন মাইনাস এস এম, অথবা তুমি বলতে পারো ডিফারেন্স, ডিফারেন্স নিচে হচ্ছে তোমার এম ডিফারেন্স এন। ঠিক আছে? এটা আমাদের সূত্র, ত্বরণের সূত্র। কি হয়েছে? এটা আমাদের কি ত্বরণের সূত্র। তাহলে তুমি বলো তো ভাইয়া, ত্বরণ কত হবে এখানে? ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? দেখো খেয়াল করবা, ত্বরণ কিন্তু তোমার হয়ে যাচ্ছে, যদি করো এ এ মানে কি খেয়াল করবা, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরে অষ্টমে, তাহলে অষ্টমে 0.30 মাইনাস 0.18। ওকে, আর নিচে হচ্ছে তোমার কি 8 - 5, 8 - 5, কি হয়েছে? 3 × নিচে 3, 0.301, কত হচ্ছে তোমার? 0.12, তাই না? 0.12, নিচে হচ্ছে তোমার এই 3 কাটাকাটি 0.12 নিউটন। কি হয়েছে? বুঝতে পারছো?
হ্যাঁ, একটু মোটামুটি তুমি যদি বলো এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। সূত্র কিভাবে আসলো এটা যদি জানতে চাইও না, আর যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে নক দিবা, তাহলে নক থাকলে আমি তোমাকে এই সূত্র প্রতিপাদন করে দেখাই দিব না, সমস্যা নেই। ওকে, তাহলে তোমার গেল এটা আমাদের। ওকে, পরে বলছে কি, আণবিকের দিকে গতিশীল 2 কেজি ভরের 2 কেজি ভরের লৌহগুলো 5 মিটার পার সেকেন্ড বেগে একটি লম্ব ভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার, তো ব্যাপারটা এরকম, এখানে ছিল একটা 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগছে, 3 মিটার পার সেকেন্ড বেগে চলে আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে, 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আছে। এখন কথা হলো, এটা তো তোমার দেখো বেগ দুইটা পরস্পরের বিপরীত দিকে, তাহলে সূত্র লিখছিলাম তোমার কি, জে ইকুয়াল টু এম ভি প্লাস ইউ, আমি লিখেই দিছিলাম তোমাদের এখানে, বসায় দাও। ভর কত, 2, 5 প্লাস 3, 8 × 16। কথা হলো বলের ঘাতের একক কি, বলের ঘাতের একক কি, বলের ঘাতের একক কি, বলের ঘাতের একক কি, বলা পাইন বলে ভালো, বলের ঘাতের একক কি? অনু তুমি নিশ্চুপ কেন? হ্যাঁ, তোমাকে তো ক্লাসে নিশ্চুপ পাওয়া যায় না, হতাশ করলা তুমি। জুল সেকেন্ড, নিউটন সেকেন্ড, ওই একই কথা তো, ভর দেখো খেয়াল করো, ভর ইন্টু বেগ, ভর বেগের একক বলের ঘাতের একক একই। হ্যাঁ, ভর বেগের একক বলের একক কি আমাদের একই, এই কেজি মিটার পার সেকেন্ড, অথবা যে একজন বলছে নিউটন সেকেন্ড, তাই না? একজন বলছে কি নিউটন সেকেন্ড, একই কথা। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তারপরে খেয়াল করবা, তোমাকে তো ঘাত বল পাইলে, এখন কথা হলো বলের ঘাত পাইলাম, এখন বলছে কি, বলটি দেয়ালে স্পর্শ করার সময় 0.1 সেকেন্ড হলে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল কত? এখন কথা হলো জে ইকুয়াল টু এফ ডিটি, এফ এর মান কি হবে, জে ভাগ ডিটি, জে এর মান তুমি পাইলা 16, দিস ইজ 0.01। কথা হলো ক্যালকুলেশন কত হবে বলো তো দেখি, এ বলো ক্যালকুলেশন কত হবে, ক্যালকুলেট যদি করো তাহলে কত হবে বলো, ক্যালকুলেট করলে হিসাব কত হবে? খেয়াল করবা, এই যে দশমিক বাদ, উপরে দশমিকের জন্য এক, দুইটা শূন্য দুইটা শূন্য, তার মানে দুইটা শূন্য যোগ, এত নিউটন, 1600 নিউটন। ক্লিয়ার হয়েছে? ওকে, তো অনেকেই বলতো 1600 নিউটন, ধন্যবাদ। এটা একটা ব্যতিক্রমী ম্যাথ, অনেক আগে আছে ঢাকা ইউনিভার্সিটিতে 2009-10 সালে, এবং তোমরা যারা ইসাক স্যারের বই পড়ছো, রিসেন্টলি যারা ইসাক স্যারের বই পড়ছো, তাহলে এই ম্যাথটা পাবা, ইসাক স্যারের বইয়ে এটা আছে। হ্যাঁ, এটা 2009-10 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তবে ইসাক স্যারের বইয়ে, বর্তমান তোমরা যারা বই পড়তেছো সবার বইয়ে আছে। তাহলে এই ম্যাথগুলো কিভাবে করতে হয় তোমাকে বলছে, একটা পাইপ আছে, হ্যাঁ, একটা পানির পাইপ বা নল আছে তোমাকে, এই নল থেকে পানি বের হচ্ছে, নল থেকে কি হচ্ছে আমাদের পানি বের হচ্ছে, পানি কতটুকু বেগে বের হচ্ছে, এই বেগটা তোমাকে দেয়া আছে, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কত বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বের হওয়ার পর দেখো বলে দিচ্ছে রিবাউন্স করছে না, কি বলছে, রিবাউন্স করছে না বেগটি, একদম এখানে যখন ধাক্কা লাগছে তখন বেগ হয়ে গেছে 0, যদিও রিবাউন্স করার কথা ছিল, তারপর তোমাকে বললো রিবাউন্স করছে না, তারপরে কি শেষ বেগ কত আমাদের, শেষ বেগ আমাদের 0। হ্যাঁ, এখন কথা হলো ওই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তোমাকে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 0.03 মিটার স্কয়ার, এটা আমাদের ক্ষেত্রফল। ওকে, পানি ঘনত্ব তুমি জানোই, তোমাকে কি বের করতে বলছে, বের করতে বলছে ওই যে তোমার দেয়ালটা আছে, দেয়ালটা কতটুকু বল দিচ্ছে, দেয়ালটা কতটুকু বল দিচ্ছে, সেই বলটা নির্ণয় করতে হচ্ছে, দেয়ালের বাধা দানকারী বল। তাহলে এই ম্যাথ গুলো কিভাবে করবো, সূত্র দিয়ে ম্যাথ করা যায় ডিরেক্ট। ওকে, এখন বুঝো আগে কিভাবে করলো, কিভাবে হবে আমাদের, আমি জানি এফ ইকুয়াল টু, বা তুমি যদি বলো এফ ডিটি ইকুয়াল টু কি হয় আমাদের, এফ ভি মাইনাস ইউ, এফ কি ভি মাইনাস ইউ, কি লাগছে, তোমাকে বের করতে হবে, কিন্তু খেয়াল করবা এফ বের করতে হবে, কি বের করতে হবে আমাদের এফ। এখন এফ সমাধানে তুমি এটাও জানো, ভি তো তোমার 0, তুমি কি মাইনাস এফ ইউ ভাগ ডিটি, এম ইউ ভাগ ডিটি, কি লাগছে, এইটুকু আমরা পাচ্ছি। ওকে, কথা হলো ভর কি তোমাকে দেয়া আছে ভাইয়া, ভর তো আমাকে দেয়া নাই,
কিন্তু ভর দেয়া না থাকলে দেখো তোমাকে কিন্তু ক্ষেত্রফল দেয়া আছে এবং এর ঘনত্ব দেয়া আছে। এখন কথা হলো ঘনত্ব ক্ষেত্রফলের সাথে তো কোনো সম্পর্ক নাই, বলেন কার সম্পর্ক আছে? এম এর সাথে ঘন, দেখো ঘনত্বের সম্পর্ক তো আছে এম এর সাথে। তুমি জানো রো ইকুয়াল টু এম ভাগ ভি। এই ভিটা কিন্তু আয়তন, এই ভিটা কি আমাদের, এই ভিটা কিন্তু আয়তনে, খেয়াল করো এই ভিটা কি আমাদের আয়তন। তাহলে তুমি কি বলবা? এম ইকুয়াল টু রো ভি, রো ভি। এই ভিটা অবশ্যই অবশ্যই কি আয়তন। এখন এই জিনিসটা তুমি জানো তো মনে হয়, রো ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বলা যায়, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বলা যাবে। কারণ কথা হলো এই যে দৈর্ঘ্যটা আছে আমি ধরলাম একটা ছোট্ট একটা পোর্শন, খুব ছোট্ট একটা পোর্শন যেটা হচ্ছে আমাদের ডিএক্স। কি আমাদের ডিএক্স, এটুকুর ক্ষেত্রফল কত আমাদের? ক্ষেত্রফল ছিল এ। এখন তুমি যদি বলি এই যে ছোট্ট একটা অংশ ছিল আর ক্ষেত্র আয়তন কত হবে, দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ছিল এ, একটা দূরত্ব একটা ছিল তোমার ডিএক্স, তাহলে আয়তন এরকম হচ্ছে না, বি ইকুয়াল টু এ ডিএক্স। বিগুলো কি হচ্ছে আমাদের এ ডিএক্স, এই জিনিসটা তো পাচ্ছি আমরা। এগুলো ডিএক্সটা কিন্তু অনেক ছোট, কত ছোট? ওই যে তোমার পাইপ আছে, এই পাইপের একদম শেষ প্রান্তে, পাইপের একদম কি শেষ প্রান্তে ছোট্ট একটা অংশ, যাতে তুমি কি বের করতে পারো দেখো, যদি তুমি লিখো এখানে মাইনাস রো এ ডিএক্স ইউ ভাগ ডিটি লিখতে পারি তো, তাই না? তাহলে কি সুবিধা হবে দেখো, ওই ডিএক্সটা কোথায় ছিল ভাইয়া? একদম শেষ প্রান্তে না, একদম শেষ প্রান্তে ছোট্ট একটা অংশ। কারণ সেই ছোট্ট একটা অংশ যদি হয়, এবং আমি কি লিখবো মাইনাস রো এ ইউ বাইরে ডিএক্স ভাগ ডিটি। দেখো তো এই যে ডিএক্স ভাগ ডিটি কি নির্দেশ করতেছে? একদম শেষ প্রান্তে এই যে প্রান্তটা যখন পাইপ থেকে বের হচ্ছে, যখন পাইপ থেকে বের হচ্ছে পানিটা, ওই সময়ের বেগ নির্দেশ করতেছে না? হ্যাঁ, যদি নির্দেশ করে ওই সময়ের বেগ, তাহলে তুমি কি বলবা? ডিএক্স ভাগ ডিটি কি হচ্ছে তোমার? মাইনাস রো এ ইউ ইন্টু ইউ মাইনাস রো এ ইউ স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার, যদি রিবাউন্স না করে, যদি রিবাউন্স না করে তো দেয়ালের বাধা দানকারী বল, দেয়ালের কি বাধা দানকারী। ওকে, এই অংশটুকু মাথায় রাখতে হবে, দেয়ালের কি আমাদের বাধা দানকারী বল। ক্লিয়ার হয়েছো? এসব বুঝছি। বলো তাহলে সূত্র যদি মাথায় থাকে তোমাদের ক্যালকুলেশন করা মনে হয় খুব একটা জটিল কিছু হচ্ছে না। সূত্র যদি মাথায় থাকে ক্যালকুলেশন করা অনেক সহজ। কিভাবে ক্যালকুলেশন করা যায়? ক্যালকুলেশন কেমন করবা? তাহলে তুমি জানো এফ ইকুয়াল টু রো তোমার 1000, দেখো মাইনাস আছে মানে কি এটা বাধা দান করবে, মাইনাসটা কি আমাদের মাইনাস মানে এটা বাধা দান করবে। তাহলে রো দেয়া আছে তোমাকে 1000, তারপরে ক্ষেত্রফল দেয়া আছে তোমাকে কত 0.03, আর বেগ দেয়া আছে তোমাকে কত 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, তাই না? 1000 ইন্টু 0.03 ইন্টু 2/4। তুমি যদি করো দেখো এই দুইটা শূন্য বাদ দিলে তুমি পাচ্ছ 10 ইন্টু 3 ইন্টু 4, 3 4 12, 120 নিউটন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে ম্যাথ। ওকে, ওকে, পরে ম্যাথে যাই। পরে আমাদের ওই রকেট সম্পর্কিত কিছু ম্যাথ মানে সমস্যা দেওয়া আছে রকেটের। তোমাদের হয়তো বা লাস্ট টপিক, আজকে লাস্ট টপিক আমাদের পড়ানোর লাস্ট টপিক এটা। তারপরে তোমাদের কিছু ম্যাথ করতে দিব, যেটা তোমরা নিজেরাই উত্তর দিবা। কিছু উত্তর তোমরা নিজেরা চেষ্টা করো আর কিছু উত্তর আমি নিজে দিব। ওকে, খেয়াল করো রকেট সম্পর্কিত সমস্যা। তো রকেট সম্পর্কিত সমস্যাতে কি হয়, রকেটে আমাদের কি কি ঘটনা ঘটে, হ্যাঁ। মোটামুটি আমরা ক্লাস শুরু করছিলাম কয়টার দিকে? 10:30টার দিকে, 9:30টার দিকে, তাই না? রকেটে কি হয় এখন কথা হলো, এই যে একটা রকেট, হ্যাঁ, এই একটা রকেট, এই রকেটে কি হচ্ছে আমাদের, রকেটটা উপরের দিকে যাচ্ছে তাই তো। যাই হোক রকেট যেমনই হোক, এই রকেট আসলে আমাদের কি হচ্ছে, রকেট এই উপরের দিকে যাচ্ছে একটা বেগ নিয়ে, কি হচ্ছে একটা বেগ নিয়ে যাচ্ছে। আর কথা হলো বেগটা কেন সৃষ্টি হয় খেয়াল করবা, এর ভিতরে একটা জ্বালানি আছে, কি হচ্ছে আমাদের জ্বালানি যাচ্ছে, তাই না? এর ভিতরে কি হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জ্বালানি আছে। তো সূত্রে খেয়াল করবা, সূত্র হচ্ছে তোমার এরকম, এফ ইকুয়াল টু ভি আর রকেটের বেগ এগুলো কি আমাদের ভি আর ডিএম ভাগ ডিটি, ডিএম ভাগ ডিটি। হ্যাঁ, এপিগুলো কি ওই যে তুমি প্রথমে যে ম্যাথটা করছিলাম আমরা,
যে উপরের দিকে যদি যাই আমরা, যদি ভর কনস্ট্যান্ট থাকে, যদি কি বললাম আমি, ভর যদি কনস্ট্যান্ট থাকে, কোথায় গেল আমাদের সেই জিনিসটাই যে এখানে, যদি ভর কনস্ট্যান্ট থাকে, এই যে এখানে আছে, যদি আমাদের কি হতো, ভরটা কনস্ট্যান্ট হলে ভি এফ, ভি ডিএম ভাগ ডিটি, যদি ভর কনস্ট্যান্ট থাকে তাহলে কি ভি ডিএম ভাগ ডিটি, এটা আমাদের ছিল সূত্র। তো এই একটা সূত্র ব্যবহার করে আমাদের পরের ব্যাপারটা ছিল আমাদের, এই সূত্র ব্যবহার করে কি ছিল আমাদের, ভি এর জায়গায় আমি লিখছি ভি আর ডিএম, হ্যাঁ, ভি এর জায়গায় শুধু ভি আর ছিল আমাদের। ওকে, আর ডিএম ভাগ ডিটিটা কি, মাথায় রাখবা, ডিএম ভাগ ডিটা হচ্ছে তোমার জ্বালানি নির্গমনের হার, জ্বালানি জ্বালানি নির্গমনের হার। ওকে, এটা কি আমাদের জ্বালানি নির্গমনের হার। এখন কথা হলো, ধরো এটার একটা ভর আছে এম, এটার ভর আছে কি এম, এটা ভর কি এম, এই এমটা কি, এমটা হচ্ছে তোমার জ্বালানি সহ ভর, এমটা কি, এখানে খেয়াল করবা কি বলছে যে এমটা হচ্ছে আমাদের জ্বালানি সহ রকেটের ভর, জ্বালানি সহ রকেটের ভর, রকেটের ভর, ঠিক আছে, জ্বালানি সহ রকেটের ভর। এখন তুমি সুন্দর করে এফ ইকুয়াল টু কি পেলা, ভি আর ডিএম ডিটি। এখন এই যে এফটা পাইলা, সেই এফটা হচ্ছে কি আমাদের রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের কি ঊর্ধ্বমুখী ধাক্কা আছে, সেই সূত্র হচ্ছে আমাদের এটা, রকেটের কি ঊর্ধ্বমুখী ধাক্কা। তোমাকে পরীক্ষায় বলতে পারে রকেটের বল কত, রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বল কত, কি বলবা, ভি আর ডিএম বাই ডিটি, খুব সহজে বের করতে আসবা। ঠিক আছে, কথা হলো ভাইয়া, এই যে রকেট আছে, এই রকেটে তো ভর একটা আছে এর, কারণ যদি ভর থাকে, যদি তোমার এখানে কি থাকে ভর, সেই ভর থাকলে তার ওজন নিচের দিকে কাজ করে না, সেই ওজন কত, জ্বালানি সহ ভর ইন্টু জি, জ্বালানি সহ ভর ইন্টু জি, তখন কিন্তু ওজনটা তোমার নিচের দিকে কাজ করে। কি হয়েছে, আর তোমার পরীক্ষায় তোমার আসতে পারে ধাক্কা বল কত, বা রকেটের ধাক্কা কত, খেয়াল করবা কি বললাম, রকেটের ধাক্কা সেটা আসতে পারে, অথবা আসতে পারে কি রকেটের লব্ধি বল, রকেটের উপর লব্ধি বল, সেই বলটা কত, এফ ইকুয়াল টু, দেখো উপরে ধাক্কা বল আছে ভি আর ডিএম ভাগ ডিতে তো আছেই, মাইনাস কিন্তু তোমার এই যে রকেটের ওজনটা, জ্বালানি সহ যে ওজন, সেই ওজনটা হবে আমাদের। কি হয়েছে, এখানে আমাদের ধাক্কার সূত্র মনে রাখতে হবে, উপায় নাই, মনে রাখতে হবে। তারপর লব্ধি বলের সূত্র মনে রাখতে হবে, হ্যাঁ। আরেকটা জিনিস তোমাদের কাছে বুদ্ধি খাটাইতে পারে, সেটা হচ্ছে তোমার জ্বালানি শেষ হলে বল, হ্যাঁ, তখনও মাথায় রাখতে হবে এফ ইকুয়াল টু ভি আর ডিএম ভাগ ডিটি। কথা হলো, এই যে তোমার নিচের দিকে ওজনটা ছিল, দেখো জ্বালানি যদি শেষ হয়ে যায়, ওজনটা এর শেষ হয়ে যাবে না, জ্বালানি যদি শেষ হয় এর, মনে করো এর জ্বালানি ছিল, এখানে জ্বালানি ছিল তোমার এম, জ্বালানি ছিল মোট জ্বালানি ছিল কত এম, এই এমটা শেষ হয়ে গেছে, তোমার তার নতুন ভর কত হবে, নতুন ভর কিন্তু হবে এম ড্যাশ ইকুয়াল টু জ্বালানি সহ ভর বিয়োগ জ্বালানির ভর। কি হয়েছে, এই যে এমটা পাইলাম, এমটা কি আমাদের তাহলে জ্বালানি সারা ভর। কি হয়েছে, এমটা কি, এমটা কি, এম ড্যাশটা কি আমাদের জ্বালানি সারা ভর। কি হয়েছে, এম ড্যাশটা কি আমাদের জ্বালানি সারা ভর। কি হয়েছে, তুমি তাহলে এখানে কি লিখবা, তখন লিখবা এম ড্যাশ জি। ওকে, এম ড্যাশ জি। কি হয়েছে, কথা হলো, এটা তো এফ এর মান গেল, এফ এর মান গেল। পরীক্ষা কখনো কখনো দেখবা কি দিছে আমাদেরকে, কখনো কখনো দেখবা এখানে আমাদের ত্বরণ বের করতেছে, কি বের করতেছে, ত্বরণ, কি বের করতেছে, ত্বরণ। এম হচ্ছে জ্বালানি ভর, আমি বলে দিচ্ছি, এম একটু হচ্ছে লিখে দিই, হ্যাঁ। এম হচ্ছে তোমার জ্বালানির ভর, এ হচ্ছে আমাদের, তাই এখন কখনো কখনো কি করে আমাদের ত্বরণ বের করতে দেয়, কি বের করতে দেয়, ত্বরণ। এখন ত্বরণ মানে কি, এ ইকুয়াল টু এফ ভাগ এম, তাই না, কথা হলো, তোমাকে যদি ত্বরণ বের করতে দেয়, তুমি কি বলবা, যদি ধাক্কা দেওয়া থাকে তোমাকে এফ আর জ্বালানির ভর এম,
তাহলে উপরে এফ আর কি ভি আর ডি এম ভাগ ডিটি ভাগ এম, তুমি এভাবে ম্যাথ করতে পারো ডিরেক্ট, কোনো সমস্যা নাই। ওকে। অথবা তোমার কি বলতে পারে, দেখো এটা ধাক্কার জন্য ত্বরণ সৃষ্টি হয়েছে, হ্যাঁ। এখন যদি অভিকর্ষ বল থাকে, যদি কি থাকে অভিকর্ষ ত্বরণ থাকে, সেই ক্ষেত্রে ত্বরণ যদি থাকে, অভিকর্ষ ত্বরণ বা মহাকর্ষ বল যদি থাকে, মহাকর্ষের প্রভাব, মহাকর্ষের প্রভাব যদি থাকে, তাহলে লিখবা কি এ ইকুয়াল টু ওই যে তোমার লব্ধি বল, লব্ধি বল কি ভি আর ডিএম ভাগ ডিটি মাইনাস এম জি ভাগ এম। ওকে। এর আলাদা করে সূত্রগুলো মুখস্থ করার দরকার নেই ত্বরণের, ডিরেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো? এখন এখানে কয়টা সূত্র দেয়া আছে তোমাকে, ধাক্কা বল কত, ত্বরণ কত, জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল কত। কথা হলো ভাই এটা হোমওয়ার্ক, ডিরেক্ট সূত্র লিখে দিছি আমি, তিনটা সূত্রই লিখে দেওয়া আছে। এই যে তিনটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, তিনটা সূত্রের তিনটা ম্যাথ আছে, হ্যাঁ। আমি এই ম্যাথটা করতেছি না, হোমওয়ার্ক। এখন হোমওয়ার্ক দিবা কোথায়? হোমওয়ার্ক আমাকে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিতে হবে। টেলিগ্রাম গ্রুপে আমাকে হোমওয়ার্কটা দিবা। ওকে। টেলিগ্রাম গ্রুপে কি করবো, আমাকে হোমওয়ার্ক গুলা দিয়ে দিবা। ক্লিয়ার হয়েছে? আর এর সাথে দেখো, খেয়াল করো, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি তোমাদের একটা শিট দিয়ে দিচ্ছি। সেই শিটে তোমাদের প্র্যাকটিস করার জন্য শিট দেওয়া আছে, হ্যাঁ। অথবা দেখবা কিছু কিছু ম্যাথ এখানে আছে, তবে কিছু কিছু অধিকাংশ ক্ষেত্রে ম্যাথ দেখবা ওখানে করা নাই। এই যে ম্যাথ গুলো আমি আমাদের স্লাইডেও রাখিনি, ওখানেও রাখিনি। বুঝেছি? ওখানে আলাদা এক্সট্রা করে কিছু ম্যাথ দেওয়া আছে আমাদের শিটে। তো এই শিটের প্রতিটা কাজ হচ্ছে তোমাদের, কথা হলো শিট দেখে দেখে নিজে করবা না, মাথা রাখবা। যদি পারো শিটটাকে প্রিন্ট করবা, প্রিন্ট করে নিজে নিজে প্র্যাকটিস করবা। আমি তোমাদের শিটটা দিছি একটাই কারণ উদ্দেশ্যে, যেন তোমরা প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ। কিন্তু উত্তর উত্তর সারা কিন্তু শিট আছে তোমাদের, ঠিক আছে? আর যে শিট পাওনি বা যারা একটু পরে যুক্ত হয়েছে, যদি মনে করো তাদের কাছে শিট নাই, তাহলে আমাকে একটু নক দিবা পার্সোনালি, আমি তোমাদের শিট দিয়ে দিব না। টেলিগ্রাম গ্রুপে একটু নক দিবা। ওকে। আচ্ছা, এখন গেল তোমাদের পড়াশোনাগুলো। এখন এই টপিকের উপরে কয়েকটা ম্যাথ আছে আমাদের। এটা তৃতীয় সূত্র, তাই না? তৃতীয় সূত্র প্রয়োগ, যাই হোক, যদি আছে এটা ম্যাথ করেই দিই। যদি এটা তৃতীয় সূত্র প্রয়োগ আমি করাইনি এখনো, এটাও তৃতীয় সূত্র থেকে। এই ম্যাথটা বলে তোমরা পাবা। আচ্ছা, এটা করো আগে, তৃতীয় সূত্রগুলো পরে করবো, তৃতীয় সূত্রগুলো আজকে করতেছি না। তৃতীয় সূত্রের ম্যাথ আমি কালকে করবো। এই ম্যাথটা করে দাও, খুব সহজ ম্যাথ। তোমাদের সময় দিলাম আমি, মোটামুটি সময় কতক্ষণ? সময় 1 মিনিট। যদি 1 মিনিট পাবা না, তারপর তোমাদের 1 মিনিটের মধ্যে করে দিতে হবে। করে দাও। তোমরা কি আসো ভাইয়া? 1 2 3। সোমাইয়া খাতুন করে ফেলছে, হুমায়রা রোজা করে ফেলছে। ধন্যবাদ তোমাদের। এখন খেয়াল করবা, এটা কাঠের খন্ডের আণবিকের সাথে 60 ডিগ্রি কোণ করছিল, তাই না? ও খুব সহজ তো, ম্যাথ তো দেখাই লাগতো না। কি বের হচ্ছে আনুভূমিক দিকে, কি বলতে বলছে? আনুভূমিক দিকে। আনুভূমিক দিকে মানে কি হচ্ছে? ওই আণবিক ভূমি বরাবর, তাই না? এই বরাবর কি হয় তোমার, এটা বল তোমার 200 নিউটন। এইদিকে হচ্ছে 200 cos 60, cos 60 মানে হাফ 100। ওকে। মনে ম্যাথ, কিন্তু শুধু রাত্রে করবো না তো, এই কারণে তোমাদের এটা করাচ্ছি না। কি বলছে, এত কিছু ভরেন, এত এত তোমাকে সমীকরণ দেয়া আছে। আচ্ছা, বলছে উপর লব্ধি বল কত। হ্যাঁ, খেয়াল করবা, এটা লব্ধি বল দিচ্ছে দ্বিতীয় সূত্রেরই প্রয়োগ। এটা কিসের আমাদের? এটা দ্বিতীয় সূত্রেরই ম্যাথ, তবে একটু ঝামেলা আছে। ক্লিয়ার হয়েছে? একটু ঝামেলা ছিল। আর খেয়াল করবা, ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ ছিল এটা আমাদের 22 23-এর। আর বুঝো কি বলছে তোমাকে, এক্স দেয়া আছে, কি দেয়া আছে এক্স। কথা হলো তুমি এফ ইকুয়াল টু কি জানো? এফ ইকুয়াল টু এম এ। এগুলো কি জানি আমরা? এম এ। এখন কথা হলো তোমাকে কিন্তু এ দেয়া নাই, ডিরেক্ট এ দেয়া নাই। এখন এ যদি দেয়া না থাকে, তাহলে কি করবা? এটাকে বের করে দিতে হবে। এখন এ কিভাবে বের করা যায়? এ বের করার অপশন কি? এ এগুলো তুমি জানো, ডিভি ভাগ ডিটি, হ্যাঁ। এখন ভি কি তোমাকে দেয়া আছে? ভি এর সমীকরণ কিন্তু তোমাকে দেয়া, তাহলে কি করতে হবে? ভি এর সমীকরণটা বের করতে হবে। ভি এর সমীকরণ কিভাবে বের করা যায়? ডিএক্স ভাগ ডিটি বা ডিডিটি এক্স, ডিডিটি এক্স। এখন এক্স এর মান তুমি জানো, বসায় দাও। 13.0 প্লাস 2.0 টি। আচ্ছা, আমি ডিরেক্ট করে নিই, একটু এই সাইডে নিই, তাহলে জায়গা হচ্ছে না। ভি ইকুয়াল টু ডিএক্স ভাগ ডিটি। তুমি যদি করো এখানে
-13, -13.0 +2.0 t। আরে বারবার ভুল করতেছি কেন, ডিডিটি দিতেই হবে। -13.0, এটা থাকতেছে না, একটু পরে কেটে যাবে, এটা বাদ। +4.0 t²। এই যে পয়েন্ট গুলা মিশামিশি দিছে এখানে। হ্যাঁ, এখন খেয়াল করবা, তা যদি আমি করি এই অংশটুকু বাদ, টি এর সাপেক্ষে এটা হচ্ছে না। আর টি এর সাপেক্ষে যদি করো তুমি, এটা পাচ্ছ কত, 2 প্লাস 2 সামনে 4 দুগুণ 8 টি, 3 সামনে 3 তিরিকে 9, 3 সামনে গেলে 3 তিরিকে 9, টি এর পর একটা কমে যাচ্ছে, এটা হচ্ছে 2। প্লাস এইটুকু কে বুঝো নাই বলো তো দেখি, ডিফারেন্সিয়েশন কে বুঝো নাই? এখন খেয়াল করবা, যদি না বুঝো তাহলে একটা সূত্র মাথায় রাখতে হবে তো তোমাদের, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন সামনে এক্স ইন -1। ওকে, তাহলে কি হচ্ছে আমাদের, -13 ছিল, ধ্রুবকে ডেরিভেটিভ করা যায় না, এক্সটুকু বাদ। আচ্ছা ঠিক আছে, উত্তর দিয়ে ফেলছে অলরেডি একজন, এক্সটুকু বাদ। তাহলে কি হচ্ছে আমাদের, টি থাকতেছে, টি এর সাপেক্ষে যদি করি, তো ধ্রুবকটা টু বাইরে আছে, ডিটি ডিটি 1, এক্সটুকু গেল। আচ্ছা, 4, টি এর পাওয়ার হচ্ছে 2, দুইটা সামনে গেল, 4 দুগুণ 8, টি এর পাওয়ার একটা কমে যাচ্ছে, তাহলে একটা কমে গেল টি। ঠিক সেম ভাবে 3 দিকে 9 -9, -9 t²। কি লিখছি, এটা আমাদের কি, এটা আমাদের বেগ, এটা আমাদের কি, এটা আমাদের বেগ। মানে বেগ থেকে কি করতে হবে আমাদের, বেগ থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। কি করতে হবে, ত্বরণ। তাহলে ত্বরণ কিভাবে বের করা যায়, ওই যে ডিভি ভাগ ডিটি লিখেই দিচ্ছি। ডিভি ভাগ ডিটি মানে কি, দেখো ধ্রুবক অংশটুকু বাদ, এটা বাদ। এখন যদি করো তাহলে 4 8 সামনে আছেই, ডিটি ভাগ ডিটি 1 মাইনাস 9 দুগুণ 18, তার সাথে টি। ক্লিয়ার হইছো? এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের কি এ। এখন কথা হলো তোমাকে বলছে ত্বরণ কত, 2 সেকেন্ড, ত্বরণ কত, 2 সেকেন্ড। যদি 2 সেকেন্ড ত্বরণ হয় তাহলে 8 মাইনাস 18 দুগুণ 36, তুমি এখানে কত পাচ্ছ তুমি, 8 24 28, তাই না, 8 16 -28 এত মিটার/সেকেন্ড² ত্বরণ। ওকে, এখন এই মানটা যদি তুমি এখানে বসায় দাও, এম এর মান 0.5 -28, কাটাকাটি করলে -40 নিউটন। ক্লিয়ার হয়েছে? বইয়ের ম্যাথ খুব সহজ ম্যাথ। ওকে, না বুঝলে, কেউ যদি না বুঝো সাথে সাথে বলে দিবা, হ্যাঁ। ওকে, পরের ম্যাথ কি বলছে, এটা তো 5 নম্বর চ্যাপ্টারের ম্যাথ, কাজ শক্তি ম্যাথ, কাজ শক্তির ম্যাথ হওয়ার কথা ছিল, তাই উড়াই ফেলছে যখন, তখন করে বেরিয়ে। খেয়াল করবা কি বলছে, টি ইকুয়াল টু 0, কণের উপর প্রযুক্তি লব্ধি বল সময়ের সমানুপাতিক, কিসের সমানুপাতিক, সময়ের প্রযুক্ত লব্ধি বল সময়। খেয়াল বলছে এফ সমানুপাতিক টি, এফ সমানুপাতিক টি। বলছে কণাটির গতিশক্তি নিচের কোনটি হবে, গতিশক্তি কি বলছে, কণাটির গতিশক্তি নিচের কোনটি সমানুপাতিক হবে, নিচের কোনটি গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে কিন্তু তোমার ভাইয়া mv², হাফ mv², তাই তো, ইকুয়ালটা কি হাফ mv²। তার মানে তুমি কি বলতে পারো, ই কে সমানুপাতিক ভি², কে সমানুপাতিক কি, ভি², কে সমানুপাতিক ভি²। কি হয়েছে, এখন কথা হলো, এই যে তোমার এফ সমানুপাতিক দেওয়া আছে, তুমি এটাকে লিখবা এম এ সমানুপাতিক টি, অথবা এম তো ধ্রুবক, এ সমানুপাতিক টি, এ সমানুপাতিক টি। এখন কথা হলো, এতে কি কি আছে, এতে কি কি আছে আমাদের, এতে আছে তোমার ভি ভাগ টি, তাই না, mv²। তাহলে এখানে তুমি দেখো ভি ভাগ টি সমানুপাতিক টি, তাহলে ভি সমানুপাতিক টি², ভি সমানুপাতিক কি, টি²। খেয়াল করবা, এই যে এফ সর্বাধিক টি দেওয়া ছিল, এখানে আমি লিখলাম ভি সর্বাধিক টি², এবং ইকে সর্বাধিক ভি²। ইকে সর্বাধিক ভি² যদি হয়, ইকে সর্বাধিক ভি টি এর উপরে স্কোয়ার, টি এর উপরে স্কোয়ার ভাগ টি এর উপরে স্কোয়ার, ইকে সর্বাধিক টি টু দি পাওয়ার 4। কি হয়েছে, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, এটা খুব সহজ আছে, বলো নিম্নের বস্তুর কি রে, এ- এটা করা লাগবে না, এটা পরের চ্যাপ্টারে, পরের চ্যাপ্টারের এটা, হ্যাঁ, পরের অধ্যায়। যদিও পরের অধ্যায় আছে, তারপর সমস্যা নেই, বলো দেখি কোনটার গতিশক্তি ঠিক হবে। গতিশক্তির সূত্র কি, হাফ mv², হাফ mv²। এখন বলো কোনটার গতিশক্তি বেশি, কোনটার গতিশক্তি বেশি।
কোনটার গতিশক্তি বেশি, 3m এবং ভি, কোনটার গতিশক্তি বেশি, বা 3m 2v, বলো বলো। আচ্ছা দেখো, এটাকে তোমাদের, আচ্ছা সি বলে ফেলছে অলরেডি। আচ্ছা আমি ট্রাই করে দেখি কি হয় কিনা। দেখো, 3m v এর উপর তো যদি করো তুমি এখানে কত পাচ্ছ গতিশক্তি, হাফ 3m v স্কোয়ার। হ্যাঁ, পরেরটা যদি করো হাফ 3m v স্কোয়ার, মানে কি 2 × 4, 4v স্কোয়ার হচ্ছে, তাই না? তাহলে তুমি কত হচ্ছে, তুমি বলতে পারো 3×4 = mv স্কোয়ার, কি হয়েছে? পরেরটা যদি যাও, 2m আছে এখানে 3v, তুমি বলবো হাফ 2m, এখানে হচ্ছে 9 9v স্কোয়ার, 9 × 18, 2 তো ছিল, 9 × 18 m v স্কোয়ার। পরেরটা দেখো, এখানে পাচ্ছ তুমি m, হাফ m 16 × 16 v স্কোয়ার, ডিরেক্ট লিখি 16 m v স্কোয়ার। দেখা যাচ্ছে সি নাম্বারটার গতিশক্তি আমাদের বেশি, সি নাম্বারটার গতিশক্তি আমাদের বেশি। ওকে, যাই হোক, তোমাদের উত্তর পাচ্ছি সবারই, হ্যাঁ সবাই উত্তর দিতে পেরেছো, খুব সহজ। আচ্ছা, একটি বস্তুর সময়ের সাপেক্ষে সরলরেখিত, কি বলছে, সময়ের সাপেক্ষে সরলরেখিত আঁকা হলে এটি মূল বিন্দুগামী সরলরেখা হলো, কি হলো আমাদের, মূল বিন্দুগামী সরলরেখা হলো, মূল বিন্দুগামী সরলরেখা। খেয়াল করো কি বলছে, এই যে গ্রাফটা ছিল তোমার এরকম, গ্রাফটা ছিল আমাদের এইরকম, হ্যাঁ এইরকম মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। এখন তোমাকে বলছে কি, একদিকে সময়, সময়ের সাপেক্ষে সরল, এইদিকে সময়, সময় টাইম, এদিকে তোমার সেকেন্ড, হ্যাঁ। এটা বলছে ক্ষেত্রে কোনটা সঠিক হবে। এখন খেয়াল করবা, এটা এটা কোন সমীকরণের গ্রাফ, তুমি জানো, যেহেতু তোমার ঢাল আছে, এম আছে তোমার, এম = কি, এম তুমি বলতে পারো উপরে এস নিচে টি, তাই না? আর মোটামুটি যদি বলো এটা বেগের গ্রাফ, এটা বেগের সমীকরণ কিসের, এই ঢালটার, এই যে গ্রাফটা হলো তার ঢালটা কি, বেগের সমীকরণ। খেয়াল করবা এই ঢালটা কি চেঞ্জ হচ্ছে, ঢালটা যদি দেখো প্রতিটা পয়েন্টে আমাদের কি, প্রতিটা পয়েন্টে ঢাল সমান, ঢাল যদি সমান হয় তারপরে কি, এটা আমাদের সমবেগ, এটা কি আমাদের সমবেগের গ্রাফ। কেমন, কিসের গ্রাফ, সমবেগের গ্রাফ। সমবেগের গ্রাফ যদি হয় তাহলে ত্বরণ কত, ত্বরণ আমাদের শূন্য। সমবেগের গ্রাফ হলে আমাদের ত্বরণ কি হবে, ত্বরণ হবে আমাদের শূন্য। ক্লিয়ার হয়েছে? ওকে, তোমরা কি আগে সি উত্তর দিছো নাকি? পরের ম্যাথ বলছে কি, এই ম্যাথটা মানে সহজ আছে, ঝটপট উত্তর দাও, অ্যান্সার দাও। কত হবে, এত কেজি 1 মিনিট 36, 10, 10/60 উপরে 30, কাটাকাটি করলে 2, 5 উত্তর হয়েছে, 5 হয়েছে। কি ক নম্বর উত্তর কি, 8-এর? ঘুম ধরছে ভাই, বলো। হ্যাঁ 5 নিউটন, কত আমাদের, 5 নিউটন। কিভাবে হইলো, কিভাবে হইলো ভাইয়া? আমি একটু আগে তোমাদের শুরুতেই বলে দিয়েছিলাম, ওই যে F = dv/dt, এই ম্যাথটাই আমি করেছিলাম মনে হচ্ছে। 30 × না, এই ম্যাথটা মান চেঞ্জ ছিল। নিচে সময় 60 মিনিট, 36 কিলোমিটার/ঘন্টা, 36 × 1000 × 36, শূন্য শূন্য কাটাকাটি, 36 36 তাহলে 10, 2, 5, 5 নিউটন। ওকে, কয়েকটা মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা বা আপেক্ষিক সবলতা কত, বলো। দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত, বলছিলাম না এখান থেকে ম্যাথ কখনো কখনো আসে, বা কোশ্চেন কখনো কখনো আসে। কত হবে, মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিকতা, মনে হয় 10⁻30, তাই না? করা বার উত্তর আমি লিখে দিয়েছিলাম তোমাদের শুরুতেই, শুরুতে এসেই বলেছিলাম। ওকে, পরের ম্যাথ, গাছ থেকে এত কেজি ভর একটি আম খাড়া নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি এত নিউটন হয় তাহলে আমটির ত্বরণ কত হবে। ওটা মোটামুটি তৃতীয় সূত্রের ম্যাথ, হ্যাঁ এটা ম্যাথ আমি করতেছি না, তৃতীয় সূত্রের ম্যাথ নেক্সট দিন করাবো। ওটা এটা থাকলো নেক্সট দিনের জন্য। তারপরে কি যে আমাদের, এত কেজি ভর একটি বস্তুর উপর এত এম মানের বল প্রয়োগ করলে, এম ভর একটি বস্তুর উপর এত বলের মান প্রয়োগ করার ফলে তো এত মিটার হয়। হ্যাঁ, এম কত, আচ্ছা বলো দেখি এম কত হবে। এটা পাওয়ার কথা, এটা এই চ্যাপ্টারেরই, সমস্যা নেই, এই টপিকেরই ম্যাথ। এখন দেখো খেয়াল করে কি কি হয়েছে আমাদের, 10 কেজি ভর আছে,
এই 10 কেজি ভরের উপর 2F ব্যবহার করছে, তাই না? তার ত্বরণ কত হয়েছে? ত্বরণ হচ্ছে 60, ত্বরণ হচ্ছে কত আমাদের 60। তাহলে তুমি কি বলবা? 2F ইকুয়াল টু 10 ইন্টু এ, তাই না? তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে তোমার? 300। এত নিউটন। এফ ইকুয়াল টু কত? 300 নিউটন। এখন কথা হলো 5 এম মানের একটা বস্তু, 5 এম মানের একটা বস্তুর উপর 50 মিটার পার সেকেন্ড অ্যাপ্লাই করছে, তাহলে 5 এফ এর মান 300 ইকুয়াল টু এম ইন্টু 50। শূন্য শূন্য, 5 6 30, এম এর মান 5 6 30। বুঝতে পারছি? আচ্ছা, 30 কেজি হয়েছে। মাহফুজুর রহমানের 30 হয়েছে উত্তর। সমাস। আর তো নাই, ভরবেগ সহকারী গেছে। হ্যাঁ, আপাতত এই পর্যন্ত। নেক্সট দিন তৃতীয় সূত্র পড়বো। আজকের পড়াশোনা তোমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা তৃতীয় সূত্র পড়বো, এবং তৃতীয় সূত্র থাকে তৃতীয় সূত্রের সাথে কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, জড়তা জড়তা এবং আমি যদি বলি একটা গেলো নিউটনের গতিসূত্র, জড়তা এবং তোমাদের ঘর্ষণ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করবো। ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত থাকলো। কোনো যদি প্রবলেম থাকে, হ্যাঁ হ্যাঁ, স্লাইড পাওয়া সমস্যা নাই। স্লাইড তো আমার ক্লাসে মনে হয় না স্লাইড পাইতে তোমাদের দেরি হয়। আমি স্লাইড দিয়ে দিই খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যত দেরি তোমাদের জোয়ার ভাইয়া দেরি করে, আমি দেরি করি না। হ্যাঁ, আমি খুব ভালো, স্লাইড দিয়ে দিই। আমার স্লাইড কখনো দেরি হয় না। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন যদি থাকে তোমরা বলতে পারো। কোনো কোশ্চেন? দুইজন আজকে যুক্ত হয়েছো, হ্যাঁ? তোমাদের সাথে কথা হয়নি, আমি ডিটেলস কথা বলে নিবো কোনো এক সময়, সমস্যা নাই। যাই হোক, একটু পরিশ্রম করো। তোমাদের মনে হয় শেষ সময় চলে যাচ্ছে, খুব বেশি আর পরীক্ষা নাই, একটা হলো বুঝছো। এর মাঝে তোমার সাজটা কে দিবা আমি জানি না। আহ না, এক্সাম কালকে হবে। কালকে, কালকে ক্লাস শুরু হওয়ার আগে এক্সামের কোশ্চেন পাবা। হ্যাঁ, কালকে তুমি মোটামুটি আমি যদি বলি 12টা 12:30 দিকে তোমাদের কোশ্চেন দিয়ে দিব। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে কোশ্চেন দিয়ে দিব। যেটুকু টপিকের হয়েছে পড়াশোনা আজকে, যেটুকু টপিকের, ওই টপিকের উপরে পরীক্ষা নেবো আমি। চ্যাপ্টার শেষ হলে এক্সাম নেবো কেন? চ্যাপ্টার শেষ হলে আবার পরীক্ষা দিও, সমস্যা কি? ওকে। তবে আমাদের পরীক্ষা থাকছে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি সিলেক্টে সেভ করে রাখি, দাদা। ভাই লাইভ কাটেন। যদি কোশ্চেন না থাকে তো লাইভ কাটে দিই। কোশ্চেন আছে তোমাদের?